সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব অলৌকিক তাজ্জব গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনা গল্পের 1426তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ গোলাম মোস্তফার জীবনের তাজ্জব হয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রক্তপিশাচ স্বামী। কেন বাসর ঘরে স্ত্রীর শরীরের সব রক্ত চুষে নিলেন স্বামী। আপনি বুঝতে পারেন, বাসর রাতে নববধূর শরীরের সমস্ত রক্ত চুষে নিলেন এক রক্তপিশাচ স্বামী। অনেকের কাছে মনে হতে পারে যে এটা বিশাল রকমের কোনো ভৌতিক গল্প। শুধু যে ভৌতিকতা তাই নয়, গল্পের মাঝে রয়েছে ভৌতিকতা এবং রয়েছে আমাদের এই সমাজের এক ঘৃণিত লজ্জাজনক কঠিন বাস্তবতা। সবাই গল্পটা শুনবেন। আর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যারা এখনও আমার চোখে আল্লাহর কুদরতি কাশ্মীরের দুধপাত্রীর সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করেননি, আপনারা সত্যি মিস করেছেন। এটা দেখার মতো একটা ভিডিও যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এমন এক সুন্দর স্থান আমি আমার ক্যামেরায় ধারণ করেছি। আপনারা চাইলে ভিডিওর ঠিক এই আই বাটনে গিয়ে আপনারা কাশ্মীরের ভিডিওটা দেখতে পারেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে কিংবা এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, চাইলে এই ভিডিও শেষ করেও সেটা দেখতে পারেন। তবে অবশ্যই দুধপাত্রীর সৌন্দর্য চোখে না দেখে আপনারা যাবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং আজকের গল্প শুনে সিলেটের ভাই গোলাম মোস্তফাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2টা ভাই সহ বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের পাহাড় ঘেঁষা কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা মানুষের জমিতেও বদলা দেয়, মানুষের ফসলিতেও বাবা কাজ করে, কারণ কৃষিকাজ করার মতো তত বেশি জায়গা সম্পত্তি আমাদের ছিল না। ছোটোবেলা থেকে এক কঠিন বাস্তবতার সাথে আমি বেড়ে উঠি। যদিও আমি আমার জীবনে খুব বেশি পরিমাণের অভাব দেখিনি, তবে আমার ভাই বোনেরা অনেক বেশি কষ্ট পেয়েছে। আমরা একান্নবর্তী একটা পরিবার। অনেক অভাব অনটনের মাঝেও আমার দাদার অসীম ভালোবাসায় আমাদের পরিবারটায় কখনো ফাটল ধরেনি। আমরা কখনো আলাদা হইনি। পরিবারের সব মানুষগুলো সুখে দুঃখে ভালো মন্দে আরাম আয়েশে আমরা একসাথেই জীবন কাটিয়েছি। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের একে অপরে রয়েছে এক অসীম ভালোবাসার বৃত্তরেখা। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি মোটামুটি যখন বড় হই, যখন থেকে বুঝতে শিখি, তখনই আমার জীবনের এক অলৌকিক ঘটনার কথা আমি জানতে পারি, যা শুনলে রীতিমতো আপনি ভয় পেয়ে যাবেন। আমি আমার দাদা দাদি আর বড়জনের মুখে শুনেছিলাম। মোটামুটি যখন আমার একটু বুঝ হয়, বয়স হয়, তখন আমি জানতে পারি একটা সময় নাকি একদিন শীতের সকালে আমার মা নাকি আমাকে ঘরের উঠানে শুইয়ে রেখেছিল। আমার বয়স তখন আনুমানিক প্রায় 4 থেকে 5 মাসের মতো হবে। আপনি বুঝতেই পারেন 4-5 মাসের একটা বাচ্চা কতটা ছোট। ওই ছোট বয়সে আমার মা তখন শীতের সকালবেলা আমাকে আমাদের বাড়ির উঠানে শুয়ে রেখেছিল রোদ পোহানোর জন্য। আমার বড় ভাইকে বলেছিল আমাকে নাকি পাহারা দিতে। আমার বড় ভাইয়া আমাকে পাহারা না দিয়ে অন্য কারোর সাথে খেলা করতেছিল। ওই মুহূর্তে পাশের বাড়ির এক কাকি নাকি হঠাৎ করে দেখলো শিয়াল না কুকুর জানি আমাকে মুখে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কাকি এই দৃশ্য দেখে কাকি তখন চিৎকার দিয়ে উঠলো। কাকির চিৎকারে আমার মা এবং পরিবারের অন্য মানুষরা সবাই দৌড়িয়ে আসলো এবং দৌড়িয়ে এসে নাকি আমাকে আর উঠানে দেখতে পেল না। আমি আর উঠানে নাই এবং কাকি সবাইকে চিৎকার করে বলতেছে, আমি নিজের চোখে দেখছি মোস্তফারে একটা কুকুরে কামড় দিয়ে, কুকুর না শিয়াল বলতে পারি না, এরকম কোনো একটা প্রাণী কামড় দিয়ে বিলের দিকে নিয়ে চলে গেছে। আমার আব্বা আম্মা তখনই তো ভয় পেয়ে গেল এবং সবাই তখন আমাকে খোঁজাখুঁজি করতে শুরু করলো। এবং মুহূর্তের মধ্যে আমার দাদি নাকি আমার বড় ভাইয়াকে মারলো এবং মেরে আমার দাদিও আমাকে খোঁজার জন্য বনে জঙ্গলে দৌড়াতে শুরু করলো। কিন্তু সেই সকালবেলা কুকুর বা শিয়াল আমাকে কামড় দিয়ে নিয়ে যায়, তারা সারাদিন রনে বনে জঙ্গলে ঘুরেও কোথাও আর আমাকে খুঁজে পায়নি।
এবং একটা সময় প্রশাসনিক লোকজন পর্যন্ত আসে আমাকে খোঁজার জন্য। বিভিন্ন জায়গায় আমাকে খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায়নি। সবাই তখন বলাবলি করতেছিল শিয়ালে আমাকে কামড় দিয়ে নিয়ে গেছে, আর শিয়াল কোনো একটা গর্তের ভিতর ঢুকে গেছে আমাকে নিয়ে, এবং গর্তের ভিতর ঢুকে আমাকে কামড়িয়ে আমাকে খেয়ে ফেলেছে, সো আমাকে আর পাওয়া যাবে না। এরকমটাই সবাই তখন কান্নাকাটি করতেছিল। পরিবারের প্রতিটা মানুষ তখন কান্নাকাটি করতেছে আমার জন্য, কারণ আমার পরিবারের মানুষগুলো আমাকে অসম্ভব রকমের ভালোবাসতো। আমি নাই 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 কোথাও নাই, আর আমাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, এবং সন্ধ্যার পরে আমাকে খোঁজাখুঁজির পর্ব তারা একরকম বন্ধই করে দিল। আমার আশা ছেড়ে দিয়ে বাড়ির উঠানে আমার দাদা দাদি, মা বাবা, কাকা ফুফি যারাই ছিল আমাদের পরিবারের, প্রত্যেকে আমার জন্য কান্নাকাটি করতে শুরু করলো। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে আমাকে বিভিন্ন জায়গায় খুঁজেও তারা আমাকে আর খুঁজে পেল না। এরকম করে সারাটা রাত প্রায় তারা উঠানের মধ্যেই কাটিয়ে দিবে। উঠানের মধ্যেই সবাই শুয়েছিল। এমন করতে করতে হঠাৎ করেই নাকি তারা রাতের বেলায় আমার কান্নার শব্দ শুনতে পায়। তারা নাকি আমার কান্নার শব্দ শুনতে পায় যে আমি কান্না করতেছি, এবং এই শব্দ তারা আমাদের বাড়ির পাশে একটা ছোট জঙ্গলের মতো ছিল, ওই জঙ্গলের ভিতর থেকে শুনতে পায়। সবাই নাকি দৌড় দিল জঙ্গলের ভিতরে, এবং জঙ্গলের ভিতরে তারা গিয়ে দেখে একটা গাছের নিচে আমাকে শোয়ে রাখা হয়েছে। ঠিক আমাকে সকালবেলা আমার মা যেই চাদর মুড়ি আমাকে ঘরের দরজায় রেখেছিল, ঠিক সেই চাদর মোড়া অবস্থায় আমি ওখানে শুয়ে আছি। আমার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, শরীরে কোনো কামড়ের চিহ্ন নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 4-5 মাসের একটা বাচ্চা ছিলাম। 4-5 মাসের একটা বাচ্চাকে কোলে নিলেই দেখবেন মাথা একদিকে পড়ে যায়, শরীর একদিকে পড়ে যায়, এদেরকে সবাই কোলেও নিতে পারে না। অথচ ওই বয়সেই আমি কিভাবে এখানে পড়ে রইলাম, কিভাবে আসলাম, কিভাবে কুকুর আমাকে কামড়িয়ে নিয়ে গিয়েও আবার শেষ রাত আমাকে এখানে দিয়ে গেল, এর কোনো ব্যাখ্যা আমার পরিবারের কাছে নাই। তবে পরিবারের মানুষরা একটা কথা বলে, আমাদের বাড়ির এদিকেই অনেক বড় একটা মাজার ছিল। অনেকেই বলা বলি করে আমার আব্বা আম্মা গিয়ে ওই মাজারে কান্নাকাটি করেছে, এই জন্য মাজারের ফকির নাকি গায়েবীভাবে আমাকে কোথাও না কোথাও থেকে এখানে এনে রেখে দিয়ে গেছে। ওই মাজারের উসিলায় নাকি আমি ফিরে এসেছি। এটা আমাদের এলাকার লোকেরা বলা বলি করতো যে ওই মাজারের দোয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি না। আর সে সময় তো আমার কোনো স্মৃতিও নাই, আমি জানি না। এবং বড় হবার পরে পরিবারের মুখ থেকে আমি এই ধরনের কথাগুলো শুনতে পাই। কথাগুলো শুনে আমি খুব অবাকই হয়ে গেলাম, এটি কিভাবে বাস্তব হতে পারে এবং কিভাবে এটা সম্ভব। সারা দিন সারা রাত পেরিয়ে যাওয়ার পরে শেষ রাতে অলৌকিকভাবে 4-5 মাসের একটা বাচ্চা কেমন করে বাড়ির পাশে আসতে পারে, তার কোনো হাত নাই, পা নাই, হাত পা কাজ করে না, এমন বাচ্চা কিভাবে সম্ভব? এটা আমার জীবনে সম্পূর্ণ অলৌকিক এবং কুদরতি একটা ঘটনা। আজ পর্যন্ত এই ঘটনা যারা শুনেছে অনেকেই বিশ্বাস করেছে, আবার অনেকেই এই ঘটনা বিশ্বাসই করেনি। তবে আমার বাবা মা দাদা দাদি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আজও এই ঘটনার সাক্ষী। যাই হোক, এরকম করে আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমার বাবা মা সবাই আমাকে অনেক ভালোবাসে, তাদের ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলা থেকে আমি একটা অন্যরকম জীবনযাপন করি। খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, আমার অনেক দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি। বেশিরভাগ সময় আমি দুষ্টুমি, শয়তানি আর ফাইজলিমি করে কাটিয়ে দিতাম। পড়াশোনা আমার নাই বললেই হয়। মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার বাবার সাথে, ভাইয়াদের সাথে আমি তখন মাঠে ঘাটে কাজে লেগে যাই। আমি ছোটোবেলা থেকেই দেখতে শুনতে খুব বেশি সুন্দর ছিলাম। আমার চেহারা অনেক মায়াবী ছিল। আমার মা মাঝে মাঝে বলতো যে আমি নাকি তার মেয়ে। মা অনেকের কাছে পরিচয় দিত যে এটা আমার ছেলে না, এটা আমার মেয়ে। কেন আমার চেহারা অনেকটা মেয়েদের মতো ছিল, গালগুলো ফুলো ফুলা ছিল এবং মুখটা অনেকটা মেয়েদের মতোই ছিল। তো এরকম করে তখন আমি পরিবার পরিজনের সাথে বড় হচ্ছিলাম। মোটামুটি ছোটোবেলার আরেকটা স্মৃতি আমার মনে আছে, এটাও আপনাদেরকে শোনাই। আমার ছোটোবেলায় একটা সময় হলো কি, আপনারা অনেকেই দেখবেন যে আপনাদের ওই যে গ্রামের মানুষের তাল পড়তো, রাতের বেলায় তাল পড়তো, সকালবেলা ভোরে তাল কুড়ানোর জন্য যাইতো। গ্রামের অনেক ছেলেফেলেরাই ওরকম করে যায়। তা আমারও একটা অভ্যাস ছিল ভোর রাতে তাল কুড়ানোর, ভোর রাতে তাল গাছের নিচে গিয়ে তাল নিয়ে আসা। তো সবসময় আমার বড় ভাইয়ের সাথে আমি তাল কুড়াইতে যাইতাম। একদিন রাত্রেবেলায় হলো কি, আমার বড় ভাই আমার সাথে যায় নাই। আমি একাই তাল কুড়ানোর জন্য ওখানে গেছিলাম। এবং তাল কুড়ানোর জন্য যাওয়ার পরে আমি দেখলাম যে মোটামুটি প্রায় অনেকগুলো তাল পড়ে আছে। তা আমি তখন কী করলাম, তালগুলোকে আনতে পারতেছিলাম না, অনেক তাল। তো এতগুলো তাল আনতে না পারার পরে আমি ভাবলাম ভাইয়ারে গিয়া ডাক দিয়ে নিয়ে আসি। ভাইয়া তো এখনও ঘুমাইতেছে, ভাইয়ারে গিয়া ডাক দিয়ে আনলে আমরা দুজনে মিলে তালগুলো নিয়ে যাব।
তা আমি কি করলাম, ওই গাছের নিচ থেকে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম, মানে বাড়িতে যাচ্ছিলাম। বাড়ির প্রায় কাছাকাছি যাচ্ছিলাম, এমন সময় দেখি ভাইয়া বাড়ি থেকে বেরোইছে। ভাইয়াকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন আমি ভাইয়ারে বললাম যে ভাইয়া একটা কাজ করো, তুমি উঠছো ভালো হয়েছে, চলো তাল গাছের নিচে না অনেক তাল পড়ে আছে, আমি একে একে আনতে পারতেছিলাম না। তাই ভাইয়া আমার বলে আচ্ছা ঠিক আছে চল। তো ভাইয়ার আমি তখন একসাথে আসলাম। আসার পরে ভাইয়া করলো কি, আমার অনেকগুলা খাবার দিল, আপনার নারিকেলের গুড়ের পিঠা টিঠা এই টাইপের কিছু। তা আমি ভাবলাম যে সকালবেলা সম্ভবত ভাইয়া, আমার মা তো রাতে পিঠা বানাইতে পছন্দ করে, রাতে মনে হয় পিঠা বানিয়ে রাখছে, ভাইয়া সকালবেলা পিঠা নিয়ে আসছে। তা আমার 2টা পিঠা দিলাম, আমি 2টা পিঠা খাইতেছি আর ভাইয়াও খাইতেছে। খাইতে খাইতে তাল গাছের নিচ পর্যন্ত আসছি। তাল গাছের নিচে আসার পরে ভাইয়া আমাকে তালগুলা একদম বাড়ির সামনে পর্যন্ত এনে দিছে। বাড়ির সামনে পর্যন্ত এনে দিয়া বলে তুই বাড়িতে নিয়ে যা, আমি একটু হাইটে আসি। তো তখন আমি তালগুলো নিয়ে বাড়ির ভিতরে গেলাম এবং ভিতরে গিয়ে আমি তালগুলা ঘরের মধ্যে রাইখা আমি ঘুমাইতে গেলাম। আমি আর ভাইয়া কিন্তু আবার একসাথেই ঘুমাইতাম। এবং ঘুমাইতে গিয়া আমি ওইখানে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে, মানে খাটের উপরে আমার ভাইয়া শুয়ে আছে। ভাইয়াকে খাটের উপরে দেখা আমি তো অবাক হয়ে গেলাম, কিরে ভাইয়া খাটের উপর আসলো কোত্থেকে? ভাইয়া আর আমি তো একসাথেই তাল করে আনছিলাম, ভাইয়া এখন খেলতে গেল, তাহলে আমার সাথে তাল নিয়ে আসলো কে? আর ভাইয়া ঘরেও বা ঢুকলো কোত্থেকে? আমি তখন ভাইয়াকে ডাকতে শুরু করলাম, কয়েকটা ডাক দিছি, পরে ভাইয়া উঠছে। বললাম ভাইয়া তুমি ঘরে আসলা কখন? ঘরে কোন দিক দিয়ে আসলা? আমারে বলে তুই কি পাগল হয়ে গেলি, কি আবকা বকতেছিস, কি উল্টাপাল্টা কথা বলিস? আমি বললাম তুমি ঘরে কোন দিক দিয়ে ঢুকলা, তুমি না আমারে তাল আইনে দিলা? ভাইয়া আমারে বলে এই ঘুমাতো, সকালবেলা পাগলামি করিস না। ভাইয়ার আমি তখন ঘুমিয়ে গেলাম। আমি আবার আমার ভাইয়াকে ভয় পাইতাম, বড় ভাইয়া তো খুব ভয় পাইতাম। ভাইয়ের সাথে আমি আবার এক কথায় 2 কথা বলতে চাইতাম না, কারণ 19 থেকে 20 হলে ভাইয়া কিন্তু রেগে যাইতো। তো ভাইয়ারে আমি এই কথা আর আমি ভাইয়ারে বললাম না। এরপরে হলো কি, মাঝে মাঝে ধরেন আমি মাঠে একা একা বসে আছি, আমার আশেপাশে কেউ নেই, নীরবে, ওই সময় আমি এক লোককে দেখতে পেতাম। তিনি কিছুটা দরবেশের মতোই ছিল, মানে আমি দেখতে পাইতাম উনি আমার কাছে আসতো, এসে আমার কাছে বসতো, আমাকে কি জানি দিত, আমি খাইতাম। আমি কখনোই লোকটাকে প্রশ্ন করতাম না যে আপনি কোত্থেকে আসছেন, আপনি কে। আমাকে খাবার দিত, আমি খাইতাম, এবং উনি আমার হাতে মানে এরকম আমার হাত ধরতো। ওনার শরীরটা অনেক ঠান্ডা ছিল, আমার এটুকুন মনে আছে যে শরীর সাপের মতো ঠান্ডা ছিল। উনি আমার পাশে বসতো এবং উনি যেটা নিয়ে আসতো আমাকে খাইতে দিত, আমি খাইতাম। এমন করে অনেকগুলো দিন কাটতেছে। ছোট মানুষ তো অত কিছু বুঝি না, খাবার দিত খাইতাম, খাবার দিত খাইতাম। এরকম করতে করতে একদিন হলো কি, উনি আমার অনেক খাওয়াইছে, উনি অনেক খাবার খাইছি। খাবার খেয়ে তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার দাদি তখন আমার জিজ্ঞেস করতেছে, আমি খাইতেছি, তখনও মুখে খাবার ছিল। তো এই দাদি তখন দেখতেছে যে আমি কি জানি চাবাইতেছি। দাদি আমার বলে কি খাস? আমি বললাম মিষ্টি খাই। তখন দাদি কী করলো, আমার মুখের মধ্যে এরকম করে চাপ দিয়া ধরলো, ধরে দেখতেছে আমি একটা পলিথিন, মানে ময়লা পলিথিন আছে না, একেবারে ময়লা একটা পলিথিন, ডাস্টবিনের মতো একটা ময়লা পলিথিন আমি চাবাইতেছি। তো এই দাদি তখন করলো কি, এটা মুখ থেকে বের করলো। বের করার পরে এই বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার পেটের ব্যথা হচ্ছিল, প্রচণ্ড রকমের পেটের ব্যথা। আমি পেটের ব্যথায় মানে থাকতে পারতাম, রাতে কান্নাকাটি করতাম। তো দাদি দেখলো যে আমি ডাস্টবিনের ময়লা খাইতেছি, আমার মুখ থেকে এগুলো বের করলো। বের করে আমার বলে, এগুলো তোরা কে দিছে, তুই এগুলো খাইলি কেন? ছোটো মানুষ না তো, হাঁটা চলা তো করতে পারি, মোটামুটি বড় হয়েছে। পরে আমি দাদিরে বললাম আমার একটা দরবেশে দিছে। তো এই যখন বললাম দরবেশে দিছে, দাদিও তখন ভয় পেয়ে গেছে যে থেকে কোন দরবেশ আমার এটা কী দিল। তাই দাদি তখন আমার আর ওই সময় আর কোনো কিছু বলে নাই। এরপর ওই লোকের আমি মাঝে মাঝে দেখতাম, ওনার কাছ থেকে আমি খাবার খাইতাম। এমন করে বহুদিন কেটে গেছে। বহুদিন কেটে যাওয়ার পরে আমাদের বাড়ির এক লোক আছে, ওনার নাম হচ্ছে, সবাই ওনাকে পাগলা জসিম বলে, আমরা বলি জসিম ভাই আর কি। পাগলা জসিম একটু মাথা গরম টাইপের মানুষ। একদিন হলো কি, পাগলা জসিম ভাই আমার কাছে আসছে। পাগলা জসিম ভাই আমার কাছে আসছে, আইসা আমারে বলতেছে যে একটা কাজ কর, এই মানে ওনাদের বাড়ির এক মহিলা, মানে ওনারই কেমন জানি একটা আত্মীয় আর কি, পুকুর ঘাটে বসে আছে। আমারে বলে ওরে ধাক্কা দিয়ায় তোরে আমি এটা খাইতে দিব, মানে কি জানি আমাকে দিতে বলছে। আমার মনে আছে চেহারাটা জসিম ভাইয়েরই ছিল, মানে জসিম ভাইয়েরই চেহারা উনি। তা আমি এবার ওনারে ভয় পাইতাম, পাগলা জসিম তো মানুষে মারে। তাই আমারে যেমনি বলছে আমি এমনি দৌড় দিয়া ওই মহিলারে পুকুরে ঘাট করে বসেছিল ধাক্কা দিয়ে পুকুরে ফালাই দিছে। এবং ধাক্কা দিয়ে পুকুরে ফালাই দেওয়ার পরে মহিলা তখন ওখানেই বসে চিৎকার দিছে। চিৎকার দিয়া মানুষ টানুষ জড়ো করে ফেলছে। আমার মা আমারে ঘরে নিয়ে মারতেছে, তাই মহিলার ধাক্কা দিলি কেন? আমি বললাম পাগলা জসিম ভাই আমার বলছে ধাক্কা দেওয়ার জন্য। মা তখন বলে পাগলা জসিম তোরা ধাক্কা দিতে বলবে কেন? তাই আমার বড় ভাইয়া বলতেছে ওই পাগল হয়ে গেছে, পাগলা জসিম তো এলাকাতেও নাই, পাগলা জসিম আজকে বেশ কয়েকদিন ধরে এলাকাতেও নাই, পাগলা জসিম কোত্থেকে আসবে? আমি তখন বললাম সত্যিই বলতেছি, পাগলা জসিম আইসা আমারে বলছে মহিলার ধাক্কা দেওয়ার জন্য।
মুহূর্তের মধ্যে আমার দাদিও তখন আমার মায়েরে বলতেছে যে দেখো বৌমা, এমন এমন ঘটনা, গোলাম মোস্তফা ওই দিন দেখতেছি পলিথিনে করে ময়লা খাইতেছে। তো মা বলে বেশ কয়েকদিন ধরে আমিও না ওর মাঝে অন্যরকম কোনো কিছু দেখতে পাচ্ছি, মানে স্বভাব টভাব কেমন জানি খুব পরিবর্তিত, মানে কেমন জানি একটু হয়ে গেছে। তো এবার আমার মা আর দাদি মিলে করলো কি, আমাকে একটা কবিরাজের বাড়িতে নিয়ে গেল। এবং কবিরাজের বাড়িতে নিল পরে ওই কবিরাজ তখন আমার আব্বা আম্মাকে মানে আমার দাদিকে আর আমার মাকে বললো আমাকে একটা খাটাইশ পাইছে, মানে খাটাইশ জিন বলে, একটা খাটাইশ জিন আমাকে ধরছে এবং এইটা তালগাছের নিচ থেকে আমাকে ফলো করতেছে, ওইখান থেকে আমাকে ধরছে। ওই খাটাইশ জিনটা আমাকে অনেক পছন্দ করে, ও যা খায় আমাকেও তাই খাওয়ায়, তো আমাকে খুব পছন্দ করে এবং খাটাইশ জিন আমাকে দিয়ে মাঝে মাঝে উল্টাপাল্টা কাজ করায়। তো এইগুলো তখন আমার পরিবারকে জানাইলো এবং আমি আমার আব্বা আম্মার মানে আমার দাদির সামনে, মায়ের সামনে স্বীকার করলাম যে হ্যাঁ, এমন এমন করে একটা লোক আমার কাছে আসে এবং সে আমাকে খাইতে দেয়, আমি খাই। তো আমার মা, আমার কবিরাজ তখন আমার শরীরে তাবিজ পরাই দিল, পানি পরা দিল, শরীর বন্ধ করাই দিল। তো 31 দিন পর্যন্ত আমাকে পানি পরা খাওয়াইতেছে আমার মা। তো তখন আর এই ধরনের সমস্যাগুলো হয় না, আমি মোটামুটি এটা থেকে পুরোপূর্ণভাবে বেড়ে গেছি। আচ্ছা, যেখানে ছিলাম সেখানেই যাই। এরপরে আমি তখন মোটামুটি বড় হয়ে যাই। বড় হয়ে যাওয়ার পরে মাঠে ঘাটে বাবার সাথে ভাইয়ের সাথে কাজ করি। এরকম করতে করতে আমাদের পাশের ঘরের এক ভাবি আছে, পাশের ঘরের বলতে মোটামুটি আমাদের বাড়ির ভিতরেই পড়ছে, নাম হচ্ছে মাজেদা ভাবি। ওনার স্বামী আবার দুবাই থাকে, অনেক টাকা টুকার মালিক। ভাবির সাথে আমার সম্পর্কটা আবার খুব ভালো। ধরেন বাজার সাজার থেকে মাঝে মাঝে এটা ওইটা যা কিছু লাগে ভাবি আমারে বলে যে মোস্তফা আমার একটু বাজার আইনা দাও, মোস্তফা আমার একটু এটা আইনা দাও, ওইটা আইনা দাও। ভাবি আমার এগুলা বলে, আমি আবার আইনা দিই। তো ভাবির সাথে যদি সম্পর্ক অনেক ভালো, ভাবি কোনো কিছু বললে আমি ফেলি না। একদিন হলো কি, বিকেলবেলা আমি মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরতেছি, ভাবি তখন আমারে বলতেছে যে মোস্তফা, কালকে কি তোমার কোনো কাজ আছে? আমি বললাম না ভাবি, কালকে আমার তেমন কোনো কাজ নাই। ভাবি আমারে বলে কালকে দিনে 9টা বাজে আমার সাথে এক জায়গায় যাইতে পারবা? আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি 9টা বাজে কোথাও যাওয়া লাগে যাব, কিন্তু কোথায়? আমারে বলে তুমি যে যাবা কাউরে কিন্তু জানাইতে পারবা না। আমি বললাম কেন ভাবি, এমন কোথায় যাব যে যেটা কাউকে জানানো যাবে না? বলে না, তুমি যদি ওয়াদা করো কাউকে বলবা না, তাইলে আমি তোমাকে নিয়ে যাব, না হলে নিব না। আমি তখন ভাবিরে বললাম যে আচ্ছা ভাবি ঠিক আছে, আমি কাউকেই বলবো না, আপনি যদি আমাকে নিয়ে যান। বলে ঠিক আছে, তাহলে তুমি দিনের সকাল 9টা বাজে ওই 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই থাকবা, আমি বাড়ি থেকে বের হবো, এরপর আমরা একসাথে ওইখান থেকে বাজারে গিয়ে রিক্সা করে চলে যাব। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তুই রাতের বেলায় চিন্তা করতেছি ভাবি আমারে কই নিয়ে যাইব, মানে মনের ভিতর অনেকটা প্রশ্ন জাগতেছে যে আল্লাহ জানে কোথায় জানি নেয়, আবার কোন জায়গায় নিয়ে কোন বিপদে ফালাই দেয় তার তো কোনো ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, এরপরেও যদি ভাবি আমাকে নিতে চায় তাহলে আমি যাব। পরে হলো কি ভাই, আপনার পরের দিন সকাল আনুমানিক 8টা কি 8:30 বাজে, আমি ওই দিন আর কাজে গেলাম না। আমার ভাই আমারে বলে চল মাঠে কাজ করতে যাব। আমি বললাম না, আমার অন্য একটা কাজ আছে, আমি যাব না। আমি ভাইয়ের সাথে আর মাঠেও কাজে গেলাম না। তারপরে ভাবির সাথে রওনা দিলাম, মানে ওই মোড়ে গিয়ে দাঁড়াইছিলাম, ভাবি আসছে, ভাবি আর একসাথে আমি তখন রিক্সা যোগে রওনা দিছি। তো রওনা দেওয়ার পরে আমাদের এলাকা থেকে অনেক দূরে, প্রায় যেতেই আপনার 1 ঘন্টার কাছাকাছি লাগে, ওইখানে এক মহিলা কবিরাজের বাড়িতে ভাবি গেছে। মহিলা কবিরাজের বাড়িতে গেছে, আমি তো দাঁড়াইছিলাম, প্রায় আধা ঘন্টার মতো মহিলা কবিরাজের বাড়ির ভিতরে ছিল। আধা ঘন্টা পরে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে আমি তখন বললাম ভাবি কই গেছিলেন? আমারে বলে কারো কাছে বলিস না, আমি মহিলা কবিরাজের বাড়িতে আসছি। তাই আমি বললাম কেন? বলে জানিস না আমার কোনো সন্তানাদি হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এই জন্য সন্তান নেওয়ার জন্য, সন্তান হওয়ার জন্য একটা লাইন করার জন্য এই জায়গার মধ্যে আসছি। আমি তখন বললাম বারে, এটা আপনি আমাকে বললেই তো পারতেন, আগে কেন বললেন না? ভাবি আমারে বলা আগে বলি নাই, এখন তো বললাম, খবরদার কাউরে কিন্তু বলিস না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনার ভয় পাইয়েন না, আমি আর কাউরিয়ে বলবো না। এরপরে হতো কি, ভাবি মাঝে মাঝে আমাকে ওইখানে নিয়ে যাইতো, ওই জায়গার মধ্যে নিয়ে যাইতো। আমি ভাবির সাথে যাইতাম, যাইতাম আসতাম, এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। প্রায় অনেকগুলো দিন আমার ভাবির সাথে কেটে গেল। তো এরকম করে যাওয়া আসা করতে করতে প্রায় অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা সময় ভাবি একদিন করলো কি, আমরা আসতেছিলাম, ওইখান থেকে আসার সময় ভাবির এক বান্ধবীর বাড়ি পড়ে যাওয়ার সময়। এর আগেও ভাবি 2বার ওই বান্ধবীর বাড়িতে গেছিল। তো আসার সময় ওই বান্ধবীর বাড়িতে তখন দাঁড়াই আমারে বলতেছে বান্ধবীর সাথে কি জানি কথাবার্তা বলছে। তো ওই দিন আবার ভাবির মন মানসিকতাটা একটু অন্যরকম ছিল, অন্যরকম মন মানসিকতা ছিল। ওই বান্ধবীর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে ওই বান্ধবীরা তখন আমাকে সাইডে ডাক দিয়ে নিয়ে গেছে। আমি কিন্তু তখন একদম ছোট না, আপনার প্রায় 16-17 বৎসরের মতো মানে বছর আমার বয়স হবে, এবং আমিও কিন্তু দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। এমন নয় যে আমি ছোটোখাটো ছিলাম,
16-17 বছরে আমাকে দেখলে মনে হবে যে আমার বয়স 30-35 হয়ে গেছে। অনেক মানুষ থাকে না যে বয়স কম কিন্তু মানে দেখতে শুনতে মোটাকাটা বড় হয়ে যায়, আমি সেরকমই। তো ওই মানে ভাবির বান্ধবী তখন আমাকে ডাক দিয়ে নিছে আলাদা একটা রুমে ডাক দিয়ে আমারে বলতেছে, মোস্তফা তোমার সাথে আমার কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাগুলো কখনোই তুমি কারোর সাথে শেয়ার করবা না। তা আমি বললাম, ভাবির সাথে না আসছিলাম, ভাবি কই? বলে, তোমার ভাবি আছে, কথাগুলো ঠিক আমার না, তোমার ভাবি রে, কিন্তু কারো কাছে বলা যাবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কারো কাছে আমি বলবো না, আপনি আমারে বলেন। উনি আমারে বলে, মোস্তফা মাজেদার সাথে তো তোমার অনেক ভালো সম্পর্ক, তুমি যেখানেই যাও মাজেদা তোমারে নিয়ে যায়, মানে মাজেদা যেখানে যায় তোমাকে নিয়ে যায়, তোমার সাথে একটা মধুর সম্পর্ক। সেখান থেকে তুমি যদি মাজেদার একটা উপকার করো, মাজেদা তোমার এই উপকারের কথা সারা জীবন মনে রাখবে। মানে আপনি শোনেন কি বলে। আমি তখন বললাম ঠিক আছে বলেন ভাবি, কি উপকার? বলতেছে, মাজেদার স্বামী তো সিদ্ধান্ত নিছে দুবাই থেকে আইসা মাজেদারে তালাক দিয়ে দিবে। আমি তখন বললাম, ভাবিরে তালাক দিয়ে দিবে, তার কারণ কি? বলে, কারণ তো একটাই, তার বাচ্চা কাচ্চা হয় না। আর সে তো হুজুর কবিরাজ আর কোথাও বাদ রাখে নাই, অনেক জায়গায় গেছে, এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো হুজুর নাই, সে সব জায়গায় গেছে এবং অনেক ওষুধও খাইছে, কোনোভাবেই তার পেটে বাচ্চা হয় না। তা আমি বললাম, আমি এখন কি করব? আমি তো কোনো কবিরাজ না, আমার দ্বারা কি করার আছে? ওই ভাবি মানে ভাবির বান্ধবী তখন আমাকে বলতেছে যে আমি মাজেদার সাথে কথা বলছি, আমার কাছে মনে হয় যে সমস্যাটা মাজেদার স্বামীর। কারণ আমরা যত ডাক্তার যত জায়গায় মাজেদাকে দেখাইছি, মাজেদার শরীরে কোনো সমস্যা নাই, কিন্তু ওর স্বামী কোনো ডাক্তার কবিরাজের কাছে যাইতে রাজি না। উনি সবসময় কোনো কবিরাজ বা ডাক্তারের কাছে যায় না। তো যার জন্য মনে হয় যে মাজেদার স্বামীর সমস্যাটা। তো এখন মাজেদা আর আমি সিদ্ধান্ত নিছি, তুমি মাঝে মাঝে মাজেদার সাথে আমাদের ঘরের মধ্যে থাকবা। আমি এতটাই ছোট মানুষ ছিলাম ওই সময়টাতে, মানে থাকবা মানে কি আমি সেটাও বুঝতাম না। পরে আমি বললাম যে ভাবি আপনি এটা কী বলেন? আমি মাজেদা ভাবির সাথে এই বাড়িতে থাকলে কেমন করে হবে? আমার জমি জামা আছে, আমি ভাইয়াদের সাথে কাজ করি, মাঠে ঘাটে যাই। তো উনি তখন আমার বলে, তুমি কোন থাকবা এটা কি বুঝো নাই? আধা ঘন্টা 1 ঘন্টা থাকলেই তো হবে। তো আমি বললাম যে আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে হবে মানে কি? এই যে আমি আসি। তো উনি তখন হাসতেছে, মানে ভাবি হাসতে হাসতে বলে, আসলেই যে তুমি সরল এটা মাজেদা বলেছিল, কিন্তু এতটা যে সরল সেটা আমি বুঝি নাই। কারণ মাজেদা আমাকে বলেছে সে ইশারাতে তোমাকে অনেকবার কাছে ডেকেছে, কিন্তু তুমি তার ইশারা বুঝো নাই, যার জন্য আজকে সে আমাকে দিয়ে বলাইতেছে আসলে মাজেদার সাথে তোমার এই ধরনের সম্পর্ক করতে হবে। আমি তখন মানে একটু লজ্জা পেয়ে গেলাম যে না ভাবি, এটা সম্ভব না। আমি মাজেদা ভাবিরে আমার ভাবির মতোই দেখি, তার সাথে আমার কখনো এগুলো হবে না। তো উনি বলে, তো তুমি যে ভাবির মতো দেখো, কয়েকদিন পর তো মাজেদা এই বাড়ি থেকে চলে যাবে, তা ভাবি আর কই পাইবা? আবার ভাবি কিন্তু আমার টাকা ঢুকেও দিত। মাজেদা ভাবি আমার হাত খরচের জন্য মাঝে মাঝে আমাকে টাকা ঢুকেও দিত, আমি ওনার কাছ থেকে টাকা ঢুকেও নিতাম। তো হঠাৎ করে যখন আমাকে এই কথাগুলো বলতেছে, মানে আমি তখন কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। মানে ছোট মানুষ, অত মাথায় কোনো কিছুই নাই। এরপর ওনাদের কথা আমি যতটুকু বুঝলাম এবং 2-3 দিন এটা নিয়ে মাজেদা ভাবে আমাকে বুঝাইলো যে এইটার একরকম এরকম, তুই কারো কাছে বলিস না, কারো কাছে না বললে কিছুই হবে না, কেউ জানবে না শুনবে না, তুই আমার এই উপকারটা কর রে ভাই, আমি তোর কথা মনে রাখবো। মানে এমন করে উনি আমাকে প্রায় প্রতিদিন আমাকে এগুলো বলতো। তো একটা পর্যায়ে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ভাবি, যদি সত্যিই আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি রাজি আছি। এরপরে বাজারে যাওয়ার নাম করে, কবিরাজের বাড়িতে যাওয়ার নাম করে, ডাক্তারের কাছে যাওয়ার নাম করে, এরকম করে ভাবি তখন মাঝে মাঝে আমাকে এই জায়গাগুলোতে নিয়ে যাইতো। মানে ওই জায়গাগুলোতে আমাকে ভাবি তখন নিয়ে যাইতো। তা আমি তখন ওই জায়গাগুলোতে ভাবির সাথে, মানে ভাবির ওই বান্ধবীর বাড়িতে থাকতাম। তো এরকম আমার টাকা পয়সা দিত, জামা কাপড় কিনে দিত, আমার সব কিছুই উনি দিত। তো এমন করতে করতে একটা পর্যায়ে ভাবি বেবি কনসেপ্ট করে, তখন কিন্তু ভাইয়া বাড়িতে আসে। ভাইয়া বাড়িতে আসলেও ভাবি আমাকে নিয়ে যাইতো। ভাইয়ার চোখ ফাঁকি দিয়া ডাক্তারের কাছে যাব, ডাক্তার দেখাবো, বেশিরভাগে ডাক্তারের কথা বলে যাইতো। তো ভাবি যখন প্রেগনেন্ট হয়, মানে ওর পেটে বাচ্চা আসে, তখন তো মোটামুটি অনেকটা ভালো, অনেকটা মানে ভালো একটা খবর। তো এইবার ভাবি সবাইকে জানাইলো, শোনাইলো, সবাই বিষয়টা জানলো, তখন ভাবির পেটে বাচ্চা। এরকম করতে করতে একদিন হলো কি, রাতের বেলায় ভাবিরা, মানে ভাবি হচ্ছে আপনার মাছ, মানে কোত্থেকে জানি মাছ আনছিল, মানে অনেকগুলো মাছ। তা আমারে বলতেছে যে গোলাম মোস্তফা, এই মাছগুলা আমার বাপের বাড়িতে দিয়ে আসো। মনে হয় মানে ভাইয়া কোত্থেকে আনছে মাছ, বিদেশ থেকে আসছে তো মনে কোথাও মাছ ধরছে নিয়ে আসছে। তাই ভাবি আমারে বলতেছে মাছগুলা তুমি আমার বাপের বাড়িতে দিয়ে আসো। মাছগুলো ভাবি কাটার পরে রাত তখন প্রায় আপনার 11টা কি 11:30টার মতো বাজে। 11টা কি 11:30টার মতো বাজে, তখন আমারে বললো যে মাছগুলো দিয়ে আসার জন্য।
তো ব্যাগের ভিতরে ঢুকে দিছে। আমি তখন এই মাছগুলো নিয়ে সাইকেলে করে রওনা দিছে ভাবির বাপের বাড়িতে। তো ভাবির বাপের বাড়িটা মোটামুটি খানিকটা দূরেই আছে, এখান থেকে খুব কাছে না, বেশ খানিকটা দূরে। আমি যাইতেছি একটা বিলের পাড় দিয়ে যাইতেছি, মানে একটা বিলের পাড় দিয়ে যাইতে যেতে দেখলাম কি যে একটা ব্রিজের কাছে আসছে, মোটামুটি অনেক বড় একটা ব্রিজ। তো ব্রিজের কাছে আসার পর দেখি যে ব্রিজের উপরে একটা মহিলা বসে বসে কান্না করতেছে, খুব বিলাপ করে কান্না করতেছে। মহিলার সাথে একটা বাচ্চাও আছে, মানে বাচ্চাটা দাঁড়ায় আছে, মহিলাটা ব্রিজের উপরে ওখানে বসে বসে কান্না করতেছে। তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এই মহিলাকে আর বাচ্চাকে আর এখানে কান্নাই বা কেন করতেছে। মানে তখন আর ঠিক বুঝতে পারলাম না যে কেন কান্না করে। সাইকেলটা কাছাকাছি নিয়ে আমি তখন দাঁড়ো করাইলাম, আমি তো অত কিছু বুঝি নাই। ওখানে গিয়ে তো সাইকেলটা দাঁড়া করাইছি, দাঁড়া করানোর পরে মহিলাটা কান্না করতেছে। তা আমি তখন বললাম যে কান্না করতেছেন কেন, কি হয়েছে? তাই বলতেছে যে আমার মেয়েটা অনেক দিন ধরে কিছু খায় না, আমরা খাওয়া দাওয়া করতে পারি না, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে খাবার দাবার নাই, আমার এইটা বলে। তো বলার পরে আমি তখন বললাম যে তুই আমার কাছে তখন মাছ আছে। তখন আমি বললাম যে আমার কাছে কিছু মাছ আছে, ওইখান থেকে কিছু মাছ কি আপনাকে দিব? পরে আমার বলে যদি দাও তাহলে তো ভালোই হয়। মহিলাটা নাকে বাজিয়ে কেমন করে জানি খুব আস্তে আস্তে করে কথা বলে, কথাগুলো খুব স্পষ্ট বা ক্লিয়ার না। তখন আমি বললাম কি ব্যাগ থেকে মাছ বাইর করতেছি, ব্যাগ থেকে মাছগুলো বাইর করতেছি। হঠাৎ করে মনে হলো আমার পিছনে জানি কে দাঁড়ায় আছে। পিছনের দিকে ফিরে তাকায় দেখি যে মহিলাটা একটা এমন বিশ্রী হাসি দিছে, মানে আমি এরকম মুখ আমি জীবনেও দেখি না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং এই মুখটা দেখা মাত্রই আমি চিৎকার দিয়ে জায়গায় অজ্ঞান হয়ে যাই, মানে জ্ঞান হারিয়ে ফেলি। তো যখন আমি জ্ঞান হারিয়ে ফেলি এরপরে কোনো স্মৃতি কিন্তু আর আমার মনে নেই, জ্ঞান হারিয়ে ফেলি। এবং পরের দিন আনুমানিক বিকাল প্রায় 5টা থেকে 5:30টার দিকে, মানে বুঝতে পারেন যে আগের দিন রাত 12টা কি 12:30 বাজে আমি এই জায়গার ভিতরে অজ্ঞান হয়ে যাই। এবং পরের দিন বিকেল আপনার 4:30 কি 5টা বাজে আমার তখন জ্ঞান ফিরে আসে। আমি তখন মানে জ্ঞান ফিরে আসার পর আমি দেখি আমি বাড়িতে বাট আমাদের বাড়িতে প্রচুর মানুষ, অনেক মানুষজন আমাদের বাড়িতে। আমার আব্বা আম্মা প্রচুর মুখ কালো করে আছে, আমার বড় ভাইও খুব রেগে আছে, বড় ভাই বিয়ে করছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, বড় ভাইও রাগ করে আছে, আমার বোনও রাগ করে আছে, খুব খারাপ একটা অবস্থা। তুই তখন বুঝতে পারলাম না যে পরিবারের মানুষরা সবাই এরকম রাগ করে আছে কেন, আর আমিও বা এত রাতের বেলায় ওইখান থেকে এখানে বা কীভাবে আসলাম। আমি যখন বিকেল হয়ে গেছে না, সূর্য ডুবে যাইতেছে, আমি তখন মনে করলাম যে এখন মনে হয় সকাল হইতেছে, আমি এমনটা বলতেছিলাম। আমার বড় আপুরে বলতেছি আপু কয়টা বাজে, সকাল কি হয়ে গেছে? তখন আমার আপু কোনো কথা বলে না, রাতের বেলা আমাকে তখন ঘরে নিয়ে গেছে। আমি তখন ঘরে গেলাম, সবাই মুখ কালো করে আছে, মানে কেউই কথা বলে না আমার সাথে, সবার মুখ কালো। মা তখন ঘরে আসছে আনুমানিক তখন 8টা কি 8:30 বাজে রাতের বেলায়, সবাই আছে। তো আম্মা ঘরে এসে আমারে বলতেছে যে আমি তোরে একটা প্রশ্ন করব, তুই আমার সঠিকভাবে প্রশ্ন উত্তরটা দিবি। তুই যদি সত্যি আমার বুকের দুধ খেয়ে থাকিস, আমার এই বুকের দুধের কসম, তুই আমার কাছে মিথ্যা বলতে পারবি না, আমার কাছে সত্যি বলতে হবে। আমি তখন মায়েরে বললাম যে মা তুমি এরকম কসম দিয়ে বলার তো দরকার নাই, আমি তোমার কাছে কোনো বিষয় লুকাবো না, আর আমি তোমাকে কোনো কিছু মিথ্যা বলবো না, তুমি আমারে বলো কি হয়েছে, তুমি আসলে কি বলতে চাও। আমার মা তখন আমাকে বলে যে আচ্ছা মানে মাজেদার সাথে কি তোর কোনো খারাপ সম্পর্ক ছিল? এমনি মা আমারে বলতেছে। আমি তখন বললাম যে মা তুমি এটা কি বলো, না ভাবির সাথে আমার খারাপ সম্পর্ক থাকবে কেন। মা এটা বলার পরে কিন্তু আমি একটু ভয় পেয়ে গেছি যে মা হঠাৎ করে আমাকে এটা কেন জিজ্ঞেস করলো। আমি তখন বললাম যে না, আমার ভাবির সাথে কোনো খারাপ সম্পর্ক নাই। মা আমারে বলে খারাপ সম্পর্ক যদি থেকে থাকে এখনও বল, যদি না বলিস তাহলে কালকে কিন্তু তোরে মেরে ফেলবে। আমি তখন বললাম কালকে আমাকে মেরে ফেলবে? তা কে আমাকে মারবে, কেন মারবে, আমার কি অন্যায়, কি অপরাধ? মা আমারে বলে তুই যে অন্যায় করছিস, যে অপরাধ করছিস তার কোনো সীমা নাই, তুই সীমাহীন অন্যায় করে ফেলেছিস। আমি বললাম কি করছি মা, তুমি আমারে খুলে বলো, এরকম আমাকে ঘুরে বেঁচে কথা বলতেছিলে কেন? আর আমি তো ভাবি আমারে মাছ দিছিল তার বাপের বাড়িতে দিয়ে আসার জন্য, আমি ভাবির বাড়িতে মাছ নিয়ে যাচ্ছিলাম, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, এরপরে আমি এই জায়গায় কেমনে আসলাম? মা আমারে বলে কেমনে আসলি তুই জানোস? আমি বললাম কেমনে আসছি? মা বলে সকালবেলা মানে রাতের বেলায় তোর চিৎকার চেঁচামেচি শুনে সবাই গ্রামের মানুষ সবাই ঘুম থেকে উঠে গেছে। আমি বললাম চিৎকার চেঁচামেচি কোথায়? বলে তুই তোর মাজেদা ভাবির উঠানে এসে তারা গালাগালি করতেছিলি। তো গালাগালি করতেছিলি পরে সবাই তখন গ্রামের মানুষ সবাই তখন মোটামুটি বাড়ির মানুষ উঠে গেছে, আমরাও গেছি। তো এখানে যাওয়ার পরে তুই উল্টাপাল্টা গালাগালি করতেছিলি। আমি বললাম তারপর?
মা বলে উল্টাপাল্টা গালাগালি করতেছিস দেখা সবাই তোরে ধরছে, কি হয়েছে, এবং তুই সবারই গালাগালি করতেছিস, তো সবাই বুঝছে যে তোর সাথে খারাপ কিছু আছে, জিন বা এরকম কিছু আছে, সবাই তোর উঠানের মধ্যে বান দিছে। এবং বান দেওয়ার পরে তুই এই বান দেওয়া অবস্থায় বলতেছিস আমারে ছাইরাতে, মাজেদা খারাপ মহিলা, মাজেদা আমার সাথে খারাপ সম্পর্ক করছে, কইরা পেটের বাচ্চা নিছে, এখন বলতেছে এই বাচ্চা নাকি তার স্বামীর বাচ্চা, তার পেটের বাচ্চা, আমার বাচ্চা আমি খাবো, তার পেট থেকে আমি আমার বাচ্চা বের করে আমার বাচ্চা আমি চিবিয়ে চিবিয়ে খাবো, আমার বাচ্চা আমাকে দিতে বল, মাজেদার পেটে আমার বাচ্চা। মার এই কথা শুনতেছি আর আমার মাথা ঘুরেইতেছে, আল্লাহ এইসব কী বলতেছে। আমি বললাম মা, মানুষটা যদি জিনে ধরে তাহলে মানুষ তো উল্টাপাল্টা বলবেই। আমার মা বলে হ্যাঁ, এখনও আমরা এটাকে উল্টাপাল্টাই ধরে নিয়েছি, তোর জিনে ধরছে, তুই উল্টাপাল্টা বলছিস। কিন্তু আমরাও যদি বিষয়টাকে উল্টাপাল্টা বলি, মাজেদার স্বামী কিন্তু বিষয়টা সে উল্টাপাল্টার মাঝে রাখে নাই। মাজেদার স্বামী সকালবেলা নাকি মাজেদারে হসপিটালে নিয়ে যাইব, এবং হসপিটালে নিলে নাকি কিভাবে পরীক্ষা করবে, পরীক্ষা করলে নাকি বোঝা যাবে যে মাজেদার পেটে তার স্বামীর সন্তান কিনা। যদি তার স্বামীর সন্তানই হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই, কিন্তু যদি তার সন্তান না হয় তোর সাথেও নাকি পরীক্ষা করবে, যদি তোর সাথে মিলে যায় তাইলে কিন্তু তোকে আস্ত রাখবে না, তোর কিন্তু মেরে ফেলবে। এই জন্য মা, এই মধ্যরাতে তোর ঘরে আসছি, তুই এখনও সময় আছে, মায়ের কাছে সত্যি করে বল মাজেদার সাথে তোর কোনো খারাপ সম্পর্ক হয়েছিল কিনা। মা এই কথা বলার পর আমি আর কোনো কথা বলি না, নিচের দিকে তাকিয়ে আসি, একদম চুপ হয়ে গেছি। মা আমারে বলে গোলাম মোস্তফা, সত্যি করে বল, মায়ের কাছে কোনো কথা লুকাইস না, মায়ের কাছে কথা লুকাইলে তুই বড় বিপদে পড়ে যাবি, তোরে কেউ বাঁচায় রাখবে না, তোরে মেরে ফেলবে, ওরা সবাই তোর উপরে খেপে আছে তোকে মারার জন্য, তুই মায়ের কাছে সত্যি কথা বল বাজান। আমি তখন নিচের দিকে তাকায় থেকে বলতেছি মা, আসলে তোমারে কি বলবো জানি না, কিন্তু ভাবি না আমাকে অনেকভাবে ফাঁসাইছে, আমি ইচ্ছা করে কোনো কিছু করি নাই, ভাবি আমাকে ফাঁসাই দিছে। আমার মা বলে তোরে ফাঁসাই দিছে, কেমনে ফাঁসাই দিছে বাবা? আমি তখন মায়ের কাছে সব সত্যি কথা বলে দিলাম। ভাবি আমার নিয়ে কবিরাজের বাড়িতে যাইতো, এরপরে ভাবির বান্ধবী আমাকে এটা বলছে, এরপরে ভাবির বান্ধবী আমার সাথে এই ধরনের খারাপ কাজ করতে বলছে, আমি এরপরে করছি, এগুলো সব কিছু আমি মায়ের কাছে বলি। মায়ের কাছে বলার পরে মা বলে হাই 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 রে বাবা, তুই তো সর্বনাশ করছিস, তোর তো সর্বনাশের কোনো শেষ নাই, তুই তো সর্বনাশ করছিস। এইটা যদি সত্যিকার অর্থে যদি সকালবেলা এটা যদি ওরা জানতে পারে, তোরও তো বাবা আস্ত রাখবে না, তোর তো মেরেই ফেলবে। তুই একটা কাজ করতি, আজকে রাতের মধ্যে পালা। আমার বড় ভাইয়ের কাছে আমার মা গিয়া তখন বলতো, আমার বড় ভাইয়া বলতেছে ওরে মাইরে ফেলেন, ওরে বাঁচায় রাখেন না, ওরে বাঁচায় রাখার কোনো দরকার নাই, ওরে মাইরে ফেলেন, ওরে ছাইরে দেন আপনি, আমি ওরে মাইরে ফেলি, ওর কোথাও যাওয়ার দরকার নাই। আমার মা তখন আমার বড় ভাইরে বলতেছে তোর পায়ে ধরি, তোরা আর পাগলামি করিস না, যেমনি পারস মোস্তফারে বাঁচা, কারণ সকালবেলা মোস্তফার সাথে যদি ওই মহিলার কি জানি কি মিলে যায় তাহলে কিন্তু মোস্তফাকে ওরা মেরে ফেলবে। আর মোস্তফা কিন্তু স্বীকারই করছে এই মহিলার সাথে মোস্তফার খারাপ সম্পর্ক হয়েছে। বাজান রে, তোর দুইটা পায়ে ধরে আমার বড় ভাইকে তখন বলতেছে, আমার বড় ভাই তখন আম্মার কান্নাকাটি দেখা তাই বলবো রে বাইর করেন। আমি তখন খুব দুর্বল ছিলাম ভাই, বুঝতে পারেন, সারাটা রাত সারাটা দিন ওরা নাকি সকালবেলা ওঝা আনছে, ওঝা আনার পরে মানে কবিরা যায় না আমারে ভালো করছে। তো এখন তো আমি ঠিকমতো হাঁটতেও পারি না, সারাদিন খাওয়া দাওয়া নাই, রাতের বেলায় ঘুম নাই। এরপরও ভাইয়া তখন কী করলো, আমাকে নিয়ে পাশের বাড়ির একজন আরেকটা লোক আছে আমাদের সম্পর্কে কাকা হয়, ওনার সহ নিয়ে ভাইয়া তখন রওনা দিছে, দুইটা সাইকেল নিয়ে রওনা দিছে। এক সাইকেলের পিছনে আমাকে বসাইছে আর উনি আরেকটা সাইকেল নিছে। তা দুইটা সাইকেল নিয়ে ভাইয়া তখন আমার খালার বাড়ির দিকে রওনা দিছে। আমার খালার বাড়ি কিন্তু অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। ভাইয়ার খুব কষ্ট হইতেছে, মানে সাইকেল যে চালাইতেছে ভাইয়ার শরীর কিন্তু চলতেছে না, আমি দেখতেছি ভাইয়া পড়ে যাইতেছে। আমি ভাইয়ারে বলি ভাইয়া একটা কাজ করেন দেন, আমার কাছে দেন, আমি চালাই। ভাই আমার ধমক মারে, খুব জোরে ধমক মারে, এই চুপ করে থাক, এই কথা বলিস না, খুবভাবে গালাগালি করে আমাকে। তা আমি আর ভাইয়ের সাথে কথা বলি না, এবং এমন করতে করতে প্রায় সকালের কাছাকাছি খালাম্মাদের বাড়িতে গিয়ে তখন পৌঁছাই। তো পৌঁছানোর পরে ভাইয়া তখন কী করলো, খালাম্মারে বলতেছে আমার শরীর তো আর চলে না, আমি সাইকেলটা এখানে রাইখে দিই, বাজার থেকে আমি কোনো একটা সিএনজি বা কিছু একটা দিয়ে আমি বাড়িতে যাব, আমি আর পারবো না। তারপরে দুইটা সাইকেল খালাম্মাদের বাড়িতে সকালবেলা রাইখা ভাইয়া আর আমার ওই কাকা দুজনে মিলে চলে গেছে। ভাইয়া খালার বাড়িতে এক গ্লাস পানিও খায় নাই, শুধু খালারে বলছে আপনারা মোস্তফারে রাখেন, আম্মা আব্বা পরে আসবে, আইসা কথা বলবে, মোস্তফার অনেক ঘটনা আছে, অনেক খারাপই করে ফেলছে, বাড়িতে গেলে ওরে মেরে ফেলবে, ওরে বাড়িতে নেওয়া যাবে না। তো খালামারে আবার বারবার জিজ্ঞেস করতেছে মোস্তফা তোর কী হয়েছে, মোস্তফা তোর কী হয়েছে, আমি কিছু বলি না। তো ভাইয়া তখন চলে গেল, ওই কাকাও তখন চলে গেল, আমি তো ভাই শুয়ে আছি। সকালবেলা বিশ্বাস করেন এই 9টা কি 10টা এর মধ্যে আমাকে আবারও এসে ধরছে ওই মহিলা, আমি দেখতেছি
আমি দেখতেছি কি আমি শুয়ে আছি, শুয়ে থাকা অবস্থায় আমি জানালার দিকে তাকাইছি, জানালার দিকে তাকাই দেখি ওই মহিলা জানালার সামনে দাঁড়ায় আছে। মহিলা জানালার সামনে দাঁড়ায় আছে, আমি দেখতেছি। দেখার পর একটা চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পরে মহিলা আমার ভিতরে আবারও ঢুকে গেছে। তো আমার খালা তখন তাদের বাড়ির পাশে একটা কবিরাজ ছিল, আবিদ আলী কবিরাজ, নাম করা কবিরাজ, ওই কবিরাজটাকে তখন নিয়ে আসছে। আনার পরে ওই কবিরাজ তখন আমাকে দেখছে, দেখে টেকে আমার ভালো করছে মোটামুটি। এবং ওই দিন রাতের বেলায় তখন আমার মা আবার আসছে আমাদের বাড়িতে, মানে খালামাদের বাড়িতে আসছে। আসার পরে সেই রাতের বেলায় সকালে তো একবার ধরলো আমার তাবিজ দিল, পানি পড়া দিল, সব দিল। এরপরে মধ্যরাতে আমার আবারও এসে ধরছে। মধ্যরাতে আমি ঘরে শুয়ে আছি, আমার মা আমার সাথে শুয়েছে, আমার মা পাশে শুয়ে আছে। এই আমার এখানে এসে ধৈর্য চাপা শুরু করছে, উপরে আমার বুকের উপরে বৈশা মনে হয় যেন আমার বুকের হাড্ডিগুলো ভেঙে ফেলতেছে। আমি মা গো বাবা গো বলে চিৎকার করতেছি। আমার মা পাশে শুয়ে আছে, মায়ের ধাক্কা দিবে ওই শক্তিটা আমার শরীরে নাই। আমার হাত পা আমি নাড়াইতে পারি না। সারাটা রাত একদম ফজরে আজান পর্যন্ত, ফজরে আজানের সময় আমার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে। আমার মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে এবং রক্ত বেরিয়ে যাওয়ার পর আমার মাও তখন কান্নাকাটি শুরু করলো। এবার ওই ভোরে আমাকে ওই কবিরাজের বাড়ি আবিদ আলী কবিরাজের বাড়িতে সকালবেলা ভোরে আমাকে আবার নিয়ে গেছে। আমার আবিদ আলী কবিরাজের পায়ে ধরে কান্না করে বলতেছে, বাবা যেমনি পারেন আমার ছেলেটারে বাঁচানো, তো মাইরে ফেলতেছে। তো আবিদ আলী কবিরাজে বলে যে জিনটা আপনার ছেলেকে ধরছে এইটা ভালো কোনো জিন নেই, জিনটা আপনার ছেলেকে পছন্দ করে, আপনার ছেলেকে পছন্দ করে, আপনার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে এবং এই জন্য আপনার ছেলের এই ক্ষতি করতেছে। তো আমি ঠিক আছে, আমি তাবিজ পরা পানি পরা দিচ্ছি, ও ভালো হয়ে যাবে। এরপরে আরও তাবিজ পরা পানি পরা দেয়, কিন্তু ভাই কোনোভাবেই ভালো হয় না। এই জিন আসে, আইসা আমাকে ধরে এবং ধরে আমার সাথে এই ধরনের সম্পর্ক করে। আমি বুঝতে পারি আমার শরীরের অবস্থা খুব খারাপ করে ফেলে, আমি শরীর নাড়তে পারি না, এত অবস্থা খারাপ করে ফেলে। এবং এরকম করে দেখাশোনা করতে করতে আমার আম্মা তখন কবিরাজ পাল্টাইলো। আমার মা আর খালা মনে করতেছে যে এই কবিরাজ মনে হয় বুঝে না বা এই কবিরাজ মনে হয় পারে না। এই কবিরাজ পাল্টাইয়া আমার অন্য কবিরাজের বাড়িতেও নিয়ে গেছে, অন্য কবিরাজও দেখাইছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। যতই কবিরাজ দেখায়, যতই তাবিজ দেয়, যতই পানি পরা দেয়, কোনোভাবেই ওটাকে সরাইতে পারে না। ওইটা খারাপ জিন এবং এটা দুষ্ট জিন, এটাকে সরানো অত সহজ না। ওইটা আইসে আমারে ধরে, রাতের বেলায় আইসা ধরে, দিনের বেলায় ধরেন আমি একা একা শুয়ে আছি, এই মুসরা এসে আমার শরীরের উপরে পড়ে এবং যা করে আমার সাথে আমি এইসবের বর্ণনা দিতে পারবো না। এত খারাপ কাজ আমার সাথে করে। এই ঘরের মধ্যে এসে আমাকে যাইতা ধরে, ঘরের মধ্যে এসে আমাকে আমার পিঠের উপরে এরকম করে চড়ে বসে আমার ঘাড় মটকায় ফেলার মতো অবস্থা। কী যে একটা অবস্থা করে, কী যে একটা পরিস্থিতি করে, আপনাকে ভাই বলে বুঝাতে পারবো না। যাই হোক, এরপর এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে আর আমি আমার মতো করে এখানে আস্তে আস্তে করে দিন কাটাইতেছি। এমন করতে করতে একটা সময় ওই কবিরাজ নাকি আবিদ আলী কবিরাজ আমার মায়েরে বলতেছে যে একটা কাজ কর, তোর ছেলের আমার সাথে দিয়ে দে, আমার সাথে দিয়ে দে, আমার সাথে থাকলে, আমার বাড়িতে ঘুমাইলে আস্তে আস্তে করে হয়তো ভালো হয়ে যাবে। তো এমন করে আমি তখন আমার এই কবিরাজের বাড়িতে থাকতে শুরু করতাম। কবিরাজের বাড়িতে থাকতাম, ওই বাড়িতে ঘুমাইতাম, বিভিন্ন ধরনের রুগী আসতো, ওগুলোকে দেখতাম। এক কথায় বলতে গেলে আমি তখন কবিরাজের বাড়িতে থাকতেই শুরু করি। যখন আমি কবিরাজের বাড়িতে থাকতে শুরু করি তখন থেকে এটা মোটামুটি আমাকে অনেকটা ছেড়ে দিছে। ওইটা এরপরে আর আমার কাছে আসতো না। কবিরাজের বাড়িতে যখন আমি থাকতাম, ওনার বাড়িতে ঘুমাইতাম, ওনার রুগী দেখতাম, ওনার সেবা যত্ন করতাম, ওনার হাত পা টিপে দিতাম, ওই মুহূর্তে আমি দেখতাম যে না, এই জিনিসটা আর আমার উপরে ভর করে না। আমি তখন মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছি, অনেকটাই ভালো হয়ে গেছি। তো এমন করেই তখন সময়গুলো কাটতেছে এবং এইভাবেই দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, আমার মা তখন চলে গেছে। আমার মা চলে গেছে, বাড়িতে চলে গেছে। যেহেতু বাড়িতে এমন একটা ঝামেলা, বাড়ির সবাই তো জেনেই গেছে, গ্রামের সবাই জানছে যে এই ঘটনা আমিই ঘটাইছি। মাজেদার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল এবং মায়ের মাধ্যমে জানতে পারছি মাজেদাকে নাকি মাইরা টাইরা অনেক কষ্ট কইরা মাজেদার বাবা মা আইসা আবারও সম্পর্ক ঠিক করাই দিছে মাজেদার স্বামীর সাথে। তো এখন আমি বাড়ি থেকে পালায়ে গেছি। আমি যে বাড়ি থেকে পালায়ে গেছি, যে ভাইয়া যে আমাকে আমার খালার বাড়িতে দিয়ে গেছে, মা কিন্তু এটা বলে নাই। মা সকালবেলা সবার কাছে বলছে ওরে জিনি উঠে নিয়ে গেছে। মা সবার কাছে বলা বলি করছে যে ওরে জিনি নিয়ে গেছে এবং জিনে কই নিয়ে গেছে আমরা জানি না। আর মাজেদা ভাবিও বলছে যে এটা আমার সাথে ওনার কোনো খারাপ সম্পর্ক ছিল না। যাই হোক, মায়ের মাধ্যমে যতটুকু আধো আধো শুনেছি, মাজেদা ভাবির বাবা মা আসছে এবং তাদের বাবা মা এসে তারপরে সব কিছু ঠিকঠাক করাই দিছে। সব কিছু ঠিকঠাক করাইছে, ওই স্বামীর সাথে আছে। এরকম করে তখন আমি কবিরাজের বাড়িতে থাকতাম, খাওয়া দাওয়া করতাম, ওনার বাড়িতে গাও গোসল ধুইতাম, সব এখানেই চলতেছে। তা আমার একটা খালাতো বোন ছিল, নাম হচ্ছে শিরিন।
তো এই শিরিন আবার আমার খুব পছন্দ করতো। ও বয়সে আমার থেকেও ছোট হবে, একটা মাদ্রাসায় পড়তো খালাম্মাদের বাড়িতে। এই সবসময় আমার কাছে যাইতো। আমি যে কবিরাজের বাড়িতে থাকতাম, আমার জন্য ভাত নিয়ে যাইতো। ধরেন ঘরের মধ্যে কোনো ভালো খাবার রান্না করা হয়েছে, সুস্বাদু কোনো খাবার রান্না করা হয়েছে, তাই শিরিন তখন আমার জন্য নিয়ে যাইতো, কবিরাজের বাড়িতে নিয়ে যাইতো এবং নিয়ে যায় ওই আমার নিজের হাতে মাঝে মাঝে খাবাই দিত। আমি কবিরাজের পাশে বসে থাকতাম, ও আমার কাছে যাইতো, কাছে যেয়ে বলতো তুই হা কর, তুমি হা করো, আমি তোমারে খাওয়াই দিই। তাই আমি হা করতাম, পরে ও আমার নিজের হাতে ধইরা খাওয়াই দিত, আমি খাইতাম। তো এমন করতে করতে প্রায় অনেকগুলো দিন আমি কবিরাজের বাড়িতে থাকতেছি এবং একটা পর্যায়ে এই আপনার শিরিন মনে হয় আমারে পছন্দ করে ফেলে। খালাম্মাদের বাড়িতে যেদিন আসছে আমি তো এমনিই বিপদগ্রস্ত ছিলাম, সমস্যার মধ্যে ছিলাম। এরপরেও শিরিন জেনে আমার উপরে কেমন একটু বেশি যত্ন করতো, আমার কাছে একটু বেশি আসতো, আমার সাথে একটু বেশি কথা বলতো এবং কেমন যেন আমার প্রতি অনেকটা দুর্বল ছিল। আমার প্রতি মোটামুটি অনেকটাই দুর্বল ছিল দেখলাম। তাই ভাবলাম হয়তো কী বা কী তা তো আর জানি না, এটা আমার সাথে অনেকটা ভালো সম্পর্ক ছিল। তো এমন করতে করতে হলো কি, একটা পর্যায়ে দেখা গেল যে অনেকগুলো দিন এভাবে কেটে গেল। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে ও যে আমাকে পছন্দ করতো, এইটা মনে হয় ও আমার কবিরাজ আবিদ আলী কবিরাজরা মনে হয় বলছে কি বলে না ওইটা আমি জানি না, এখনই আপনি শুনতে পারবেন। তা আমি তো ওখানে একদিন আবিদ আলী কবিরাজে আমারে বলতেছে রাতের বেলায়, আমি ওনার পা টিপে দিতেছি ওনার পায়ের কাছে বৈশা উনি আমারে বলে, গোলাম মোস্তফা, এই শিরিন কি তোমারে পছন্দ করে? এমনিই বলে। তখন আমি বললাম যে না, এটা আপনি কি বলতেছেন? বলে না, আমি তো শুনলাম শিরিন নাকি তোমারে পছন্দ করে, তোমার এত সমস্যা থাকার পরও শিরিন নামের মেয়েটা তোমাকে পছন্দ করে। মেয়েটাও তো দেখতে শুনতে অনেকটা ভালো, তার শারীরিক গঠন সব কিছুই খুবই ভালো, তাই তুমি তারে বিয়ে করলেই তো পারো, তারে বিয়ে করে ফেলো। আমি তখন বললাম যে আপনি কি বলেন, ও আমার খালাতো বোন, আর ও তো ছোটো, এগুলো বুঝে না, একজন ছোটো এগুলো বুঝে না, আর ওরে এগুলো বলে লাভও নাই। পরে কবিরাজ আমারে বলতেছে, কি বলো তুমি, ও বুঝে না? ও সব কিছুই বুঝে। ও বুঝে না এটা কোনো কথা হইল? তুমি বলো ও বুঝে না, এটা কী ধরনের কথা? ও সবই বুঝে, তুমি ওকে বিয়ে করো, ও তোমাকে বিয়ে করতে চায়। আমি বললাম যে না, আমি ওকে বিয়ে করব না, আর আমি এই ধরনের কোনো কিছু করব না। পরে আমারে বলে আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের খবর দিও, আমি একদিন তোমার আম্মার সাথে কথা বলবো। এই কথা বলার পরে আমার কবিরাজ থেকে তখন আমি আমার মায়ের খবর দিলাম, বাড়িতে খবর দিলাম লোকের মারফতে। আমার মা তখন আসছে 3 দিন পরে। 3 দিন পরে আসার পরে আমার আম্মা কবিরাজের সাথে গোপনে কি জানি কথা বলে। তো কি কথা বলে এটা তো আর আমি জানি না। তখন হলো কি, আমার মা আমাকে আলাদা একদিন ডাক দিয়ে নিয়ে জিজ্ঞেস করতেছে, গোলাম মোস্তফা, আমি তো কবিরাজের সাথে কথা বললাম, কবিরাজ তো আমার একটা ভালো বুদ্ধি দিল, এখন এই বুদ্ধিটা তোর কাছে কেমন লাগে আম্মা একটু তোরে জানাই। তখন আমি বললাম যে কবিরাজ কি বুদ্ধি দিল, তাই তুমি আমার বলো তো, আমি আগে শুনি, আমি তো জানি না উনি কী বুদ্ধি দিছে। আম্মা তখন আমার বলে, কবিরাজ বলতেছে যে খারাপ জিনটা বা খারাপ নারীটা তোরে যে পছন্দ করে, এখন তোর যদি বিয়ে হয়ে যায়, তোর প্রতি যদি অন্য কোনো মেয়েদের আকর্ষণ থাকে, অন্য কোনো মেয়ে যদি তোরে বিয়ে করে, তাহলে ওই মেয়ের সাথে কিছুদিন থাকার পরে ওই খারাপ জিনটা আর তোর উপরে কোনো ক্ষতি করবে না, তোর উপরে আর আসবে না। আমি তখন আমার মায়েরে বললাম, মা, ওই খারাপ জিন ওইটা তো আর আমার উপর এখন আসে না, আমি তো কবিরাজের বাড়িতে থাকতেছি, এখানেই আসি, ওইটা তো আর আমার উপরে এখন ভর করে না। আমার মা তখন আমাকে বলতেছে, কবিরাজ বলতেছে তার বাড়িতে থাকা অবস্থায় এটা হয়তো আসে না বা ভয় পায়, কিন্তু তুই যখন তার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, এটা আবারও তোর উপরে আসবে এবং আবারও তোর ক্ষতি করবে। আমি তখন মায়েরে বললাম যে মা, তাইলে এখন কি করা যায়, তুমি আমারে কি করতে বলতেছো? আমার আম্মা বলে, আমি তো কবিরাজের সাথে কথা বলছি, এখন কবিরাজ আমারে আরেকটা কথা বললো, ওই তোর খালাতো বোন শিরিন নাকি তোরে পছন্দ করে, এটা কি সত্যি? আমি তখন নিচের দিকে থাকে বলতেছি, হ্যাঁ মা, কবিরাজ যেটা বলছে এটা মিথ্যাও না, শিরিন আমারে পছন্দ করে এবং শিরিন আমার সাথে প্রেম করতে চায়, ও আমাকে প্রেমের প্রস্তাবও দিছে। আমার মা বলে, কবিরাজ বলতেছে শিরিনের সাথে নাকি তুলা রাশির একটা ভালো মিল আছে, এখন শিরিনকে যদি তোরা আমি বিয়ে করাই, তাহলে নাকি এই জিনটা তোর উপরে আর আসবে না। আমি তখন বললাম, তাহলে এখন তুমি কি বলতেছো? মা বলে, আমি তোর খালার সাথে কথা বলি, দেখি তোর খালারা রাজি করাইতে পারে কিনা। তা আমার মা আবার বড়, আমার খালা ছোট, তা আমার মা যেটা বলবে আমার খালা সেটাই শুনবে। আমার কিন্তু আবার খালু নাই, মাঝেদার আপনার শিরিনের বাবা নাই, বড় ভাই আছে, আমার বড় হচ্ছে আমার খালাতো ভাইরা আছে। তো আমার মা বলে, আমি বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলি, তুই এখানে থাক। তো আমার মা গিয়ে কী কথা বলে এটা আমি জানি না। বিকেলবেলা আমার বড় খালাতো ভাই শিরিনের ভাই আমাকে নেওয়ার জন্য এই বাড়ি থেকে আসে। তো কবিরাজের বাড়ি থেকে আমি খালামার বাড়িতে যাই। যাওয়ার পরে কবিরাজ বলে, যত রাতে হোক আবার তুই চলে আসিস। আমি ঠিক আছে। ওই বাড়িতে যাওয়ার পরে তখন আমি দেখলাম যে বাড়ির মধ্যে পুরো বিয়ের আমেজ,
মানে সবাই খুব আনন্দ ফুর্তি মজা, আমার বড় ভাইও চলে আসছে, আমার বড় ভাবিও আসছে, এবং মানে আমাদের পরিবারের অন্য অন্য মানুষরাও আসছে। মানে মোটামুটি তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েই নিছে যে আমার শিরিনকে বিয়ে করাবে। খালাও রাজি হয়েছে আমার কাছে বিয়ে দিবে, যেহেতু শিরিনের বাবা নাই, ওর একটু দুর্বল অবস্থা, তা আমি ওরে বিয়ে করব, বিয়ে করলে ভালো হবে। আর আমি ওরে বিয়ে করলে আমার উপরে যে একটা খারাপ জিনের আক্রোশ আছে, এটা থেকে আমি মুক্তি পাবো। এই সিদ্ধান্ত নিয়েই তখন তারা সিদ্ধান্ত উপলব্ধ হলো যে আমাকে শিরিনটি বিয়ে করাবে। তাই আমিও বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যদি বিয়ে হয় তাহলে তো ভালোই, দেখা যাক কী হয়। তারপরে পরিবারের সবাই মিলেই একই সিদ্ধান্ত উপলব্ধ হলো এবং এরপরে শিরিনের সাথে আমাকে বিয়ে দিয়ে দিল, মানে আমি শিরিনকে বিয়ে করলাম। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, বিয়ের আগের দিন, মানে যেদিন বিয়ে হবে তার আগের দিন আমি এই খবরটা জানতে পারি। এর আগে আমি জানতাম না। কবিরাজ বলছিল যে বিয়েটা হবে কবিরাজার বাড়িতে, বিয়েটা হবে কবিরাজার বাড়িতে এবং ওই বাসর ঘরটাও হবে কবিরাজার বাড়িতে। তো বিয়েও কবিরাজার বাড়িতে, বাসরও কবিরাজার বাড়িতে, এইটা কেন? মাকে যখন জিজ্ঞেস করলাম, মা বলে তোর যদি বাইরে বিয়েটা হয় এবং যদি বাইরে তুই শিরিনের সাথে বাসর করিস, তাহলে আবিদ আলী কবিরাজ বলল তোর নাকি অনেক ক্ষতি হয়ে যাবে, তোর নাকি ওই খারাপ জিন নারীটা এসে তোকে মেরেও ফেলতে পারে এবং শিরিনেরও ক্ষতি করতে পারে। এই জন্য কবিরাজ আমাদেরকে সবাইকে বলে দিল বিয়েটা যাতে তোর খালার বাড়িতে হয়, মানে কবিরাজের বাড়িতে হয়, এবং সেই বাড়িতেই যেন তোর বাসর হয়। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি এরকম হয় তাহলে তো খারাপ না, ঠিক আছে হোক। তো সেই রাতে তখন আমাদের বিয়ে হলো। বিয়ে হবার পরে আমি তখন বাসর ঘরে ঢুকবো, কবিরাজের বাড়িতেই আমার বাসর ঘর রেডি করা হয়েছে এবং কবিরাজের বাড়িতে আমাদের পরিবারের সব মানুষগুলো সে রাতে, আমার খালাতো ভাই, খালাতো বোনেরা যারা আছে সবাই তখন এই বাড়িতে। তো আমি তখন আস্তে আস্তে করে বাসর ঘরে যাব, বাসর ঘরে ঢুকবো। ওই মুহূর্তটাতে কবিরাজ আমাকে আলাদা একটা রুমে ডাক দিল, পাশের একটা রুমে ডাক দিয়ে উনি কী জানি বললো। দেখেন আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি, উনি কী পইরা আমার কপালে যেন একটা ফু দিল। আমার শুধু এটুকুই মনে আছে উনি আমার কপালে একটা ফু দিছে, এরপরে কিছু কিন্তু আর আমার মনে নেই। আমার কপালে উনি ফুটা দিছে এটুকুই মনে আছে। ফু দেওয়ার পরে কি হয়েছে না হয়েছে আমি জানি না। সকালবেলা চারদিকে চিৎকার চেঁচামেচি, এগুলো শুনে আমার ঘুম ভাঙছে। মানে সবাই চিৎকার চেঁচামেচি করতেছে, আমার ঘুম ভাঙছে। ভাঙার পরেই তখন আমি জানতে পারি আমার খালাতো বোন যে শিরিনটা আমি বিয়ে করছি, শিরিনটা নাকি হসপিটালে নিয়ে গেছে। কেন হসপিটালে নিয়ে গেছে? শিরিনের অবস্থা খারাপ, শিরিন নাকি মরে যাচ্ছে। এখন আমার কথা হলো, আমি যে কবিরাজ আমাকে ফু দিল, এরপরের কিছু তো আর আমার মনে নাই, এরপরের কোনো কিছুই তো আমার মনে নাই। তাই শিরিনের অবস্থা খারাপ হবে কিভাবে? তো লজ্জারও বিষয়, বাসর ঘরে থেকে স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এটা তো লজ্জাজনক একটা ব্যাপার। এই জন্য আর আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম না। আপনার প্রায় 10টা কি 10:30টার দিকে তখন শিরিনকে দেখার জন্য আমি তখন হসপিটালে রওনা দিলাম। আমি গেছি, যাওয়ার পরে দেখতেছি ওর অবস্থা খুব খারাপ, অনেক খারাপ। এবং খারাপ হওয়ার পরে সারাটা দিনে ওর সাথে কথা হলো না। বিকেলবেলা ওর জ্ঞান ফিরে আসছে। বিকেলবেলা মোটামুটি যখন জ্ঞান ফিরে আসছে, আমি তখন কাছে গিয়ে বললাম, শিরিন কি হয়েছে এরকমভাবে, মানে কি হয়েছে? আমাকে বলে, আপনি কি মানুষ? আপনি তো মানুষ না। ওর শরীরে 4 ভাগ রক্ত দিছে। আপনি বুঝতে পারেন একটা মানুষের শরীরে, মানে ডাক্তারের কাছে আনার পর ডাক্তার যেটা বললো যে ওর শরীরের পুরো রক্ত চুষে নেওয়া হয়েছে। মানে যদি আর কিছুক্ষণ যদি ওকে মানে হসপিটালে আনতে লেট হইতো তাহলে নাকি ও মারা যাইতো, একটু যদি লেট হইতো তাহলে নাকি ও মারা যাইতো। এইটা হচ্ছে আপনার ডাক্তাররা বলতেছে। আর শিরিন কিন্তু মোটা কাটা আছে, এমন নয় যে ও রুগীলা পাতলা বা শরীরে রক্ত নাই, এরকম কিন্তু না। ও কিন্তু ভালো স্বাস্থ্যবান, দেখতে শুনতে খুবই সুন্দরী। তাহলে ওর শরীরে রক্ত তো কীভাবে যাবে? এবং ডাক্তার বলতেছে ওর শরীর থেকে মনে হয় ইঞ্জেকশন দিয়ে রক্ত চুষে নিছে। তো ও যখন বিকালে একটু ঠিক হয়, আমি তখন বললাম, শিরিন কী হয়েছে? ও আমাকে বলে, আপনি কি মানুষ না জানোয়ার? আমি বললাম, কেন, কী হয়েছে? আমাকে বলে, আপনি আমাকে রাতের বেলা এইভাবে কষ্ট দিলেন। আমি বললাম, শিরিন দেখো কী হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। এটা এভাবে গেল এবং এরপর ও টানা 2 দিন হসপিটালে ভর্তি ছিল। 2 দিন হসপিটালে ভর্তি থাকার পরে এরপরে আবারও একইভাবে এই শিরিনের সাথে ওই কবিরাজের বাড়িতে আমার আবারও রাত যাপন করা হলো। এবং সেই রাতেও শিরিনের অবস্থা খুব খারাপ, মানে সকালবেলা শরীর লাগতে পারে না, খুব খারাপ। কিন্তু আমি যখন শিরিনের সাথে রাতের বেলায় ঘুমাইতাম, আমার শুধু এটুকুই মনে আছে আমি ওর সাথে শুইতাম। এরপরে কী হইতে না হইতে আর কোনো কিছু আমার মনে নাই। সকালে ফজরা আজান দিলে আমার তখন শরীরে বোধ আসতো, আমি তখন বুঝতে পারতাম যে আমি ঠিক আছি। কিন্তু এই সারাটা রাত কী হইতো না হইতো এর কোনো স্মৃতি বা কোনো মেমোরি আমার মনে নেই, কিছু মনে নেই। এক একজন এক এক ধরনের কথা বলে, কি হইতো না হইতো তা আমি তো আর ভাই তো আর জানি না।
তো এরকম করেই তখন দিন আর রাতগুলো অতিবাহিত হচ্ছে, দিন রাতগুলো কাটতেছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় শিরিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেল। ও যে বাঁচবে এটা কেউ বলে নাই, মানে পুরো শরীরে রক্ত একদম শেষ হয়ে যাইতেছে, মানে প্রতিদিন ওরা ব্লাড দেওয়া লাগতেছে। ধরেন প্রতিদিন ওরা এমন কোনো দিন নেই যে ব্লাড দেয় না। ডাক্তাররা বলে যে ওর শরীরে কোনো রোগ নাই, অনেক চিকিৎসা করা হয়, মানে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, শরীরে কোনো রোগ নাই, শরীরে কোনো রোগই নাই, একদম সুস্থ মানুষ, কিন্তু রক্তগুলা যায় কোথায়? ডাক্তাররা বলে যে মনে হয় যেন রক্তগুলা কিসে চুষে নিয়ে যায়, মনে হয় যেন রক্তগুলো কিসে খেয়ে ফেলে, এমন একটা অবস্থা। রক্ত দিলেই নেই। আবার অন্য কোনো কিছু কিনা এটা জানার জন্য তো আমরা কবিরাজের বাড়িতেই থাকতেছি। আবিদ আলী কবিরাজ সে আবার শিরিনের হাতে তাবিজ পরায় দেয়, আমার হাতে তাবিজ পরায় দেয়। উনি বলে না এটা ডাক্তারি সমস্যা, এটা কোনো খারাপ জিন পরি এই ধরনের কোনো সমস্যা নাই, এটা পুরোপুরি ডাক্তারি একটা সমস্যা, তোমরা ডাক্তার দেখাও এবং ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। তো ডাক্তার তো দেখাইতে আছে, ডাক্তার তো আর বাদ নাই, কিন্তু কোনো ডাক্তারই তো বুঝতে পারতেছে না যে কী হইতেছে, হচ্ছেটা কি এবং কেন এরকমটা হচ্ছে, এটা তো আর কোনো ডাক্তারই বুঝতে পারতেছে না। পুরো পরিবারে তখন কান্নার ঢোল পড়ে গেল, সবাই কান্নাকাটি করতেছে। এবং একটা পর্যায়ে শিরিনকে তখন আপনার থেকে কি বলে আপনার সিলেট থেকে তখন ওকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। ঢাকায় নিয়ে গেল কারণ ওর অবস্থা তখন খুব নাজেহাল। ঢাকা হসপিটালে ও প্রায় 27-28 দিনের মতো বেঁচেছিল এবং 27-28 দিন পরে হঠাৎ করে ঢাকার হসপিটালে শিরিন তখন মৃত্যুবরণ করে। এবং শিরিন যখন মৃত্যুবরণ করে, দেখেন মৃত্যুর পরেও আবিদ আলী কবিরাজ বলতেছে যে শিরিনকে তার বাড়ির যে কবরস্থান, মানে তার বাড়ির পিছনে দাফন করার জন্য। তো বাড়ির পিছনে যখন দাফন করতে বললো, তো উনি যে বাড়িতে থাকে ওই বাড়ির পিছনে দাফন করতে বলছে। তা আমার খালার তো নিজের কবরস্থান আছে, ওই কবরস্থানে তো শিরিনকে কবর দিবে, কিন্তু আবিদ আলী কবিরাজ বলতেছে যে না, তার বাড়ির পিছনে কবর দেওয়ার জন্য। তা আমার খালা, আমরা তো সবাই আবিদ আলী কবিরাজরে মানি, ওনার কথাই শুনি, যার কারণে বাড়ির পিছনে আবিদ আলী কবিরাজ যেখানে দেখাই দিল ওইখানেই তখন এই শিরিনকে দাফন করা হলো। তো শিরিনটা ওইখানেই দাফন করছে। দাফন করার পরে হলো কি ভাই, প্রতি রাতের বেলায়, মানে শিরিনকে যেদিন দাফন করছি ওই দিন থেকে প্রত্যেকটা রাত আমি একটা স্বপ্ন দেখতাম। স্বপ্নটা কি, আমি দেখতাম যে শিরিন একটা সাদা কাফন পরে কবরে শুয়ে আছে এবং এই কাফন পরা অবস্থায় কবরে শুয়ে থাকা অবস্থায় বুঝতেই পারেন যে আমি কি দেখতাম, এই ধরনের দৃশ্যগুলো দেখতাম। এখন এগুলো আমি যে দেখতাম আমার ভিতর অনেকটা খারাপ লাগতো। আমি এবার এই জিনিসগুলো কবিরাজরে বলতাম, আবিদ আলীরে বলতাম যে দেখেন আমি তো এই ধরনের স্বপ্ন দেখি, এগুলো কেন দেখি? উনি আমার বলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, এটা কোনো বিষয় না, এটা ঠিক হয়ে যাবে, তুই দেখোস। আবার কাউরে এগুলো বলার দরকার নাই, কাউরে বললে তারা আবার অন্য উল্টাপাল্টা কথাবার্তা বলবে। তো এগুলো আমি আবার কারো কাছে বলতাম না। এমন করতে করতে শিরিন মারা যাওয়ার প্রায় সপ্তাহখানিক পরে একদিন রাতের বেলায় আমি প্রস্রাব করার জন্য উঠছি। এটা আমার জীবনে বাস্তব ঘটনা এবং এটা নিজের কানে শোনা, এটা কেউ আমাকে বলে নাই। আমি প্রস্রাব করার জন্য ওঠার পরে আমি শুনতেছি শিরিনের কবরের ভিতর থেকে প্রচণ্ড রকমের চিৎকারের শব্দ শোনা যাইতেছে, যে একটা মানুষ কবরে থাকলে যে কতটা কষ্ট, মানে কষ্টে আছে এরকম একটা কান্নার শব্দ শোনা যাইতেছে। তো এইটা শোনা যাওয়ার পরে ওই রাতে কিন্তু কবিরাজ বাড়ি ছিল না, মানে আবিদ আলী কবিরাজ বাড়িতে নেই, সে তার মেয়ের বাড়িতে গেছে। আমি এই কান্নার শব্দটা শুনতেছি দেখা এই রাতেই আমি তখন এই বাড়ি থেকে বেরিয়ে গেছি। মানে এই বাড়ি থেকে বেরিয়ে আমি টর্চ লাইট হাতে নিয়ে আমি ডিরেক্ট আমার খালার বাড়িতে গেছি। খালার বাড়িতে গিয়ে আমি খালারে জাগাইছি যে খালা, আমি এমন এমন স্বপ্ন দেখেছি এই কয়েকদিন ধরে এবং আজকে আমি ডিরেক্টলি শিরিনের কবর থেকে আমি এইভাবে কান্নার শব্দ পাইছি। খালা আমারে বলে এই কান্নার শব্দ তো আমিও অনেকদিন শুনছি, রাতের বেলা আমি এরকম খারাপ স্বপ্নে দেখছি। আমি বললাম যে আমি তো আবিদ আলী কবিরাজরে বলি। আমার খালা বলে আমরা আবিদ আলী কবিরাজ এখন কই? আমি বললাম উনি তো নাই, উনি ওনার মেয়ের বাড়িতে গেছে। আমার খালা বলে সকালবেলা আমি তোরা আরেকটা কবিরাজের বাড়িতে নিয়ে যাব। আবিদ আলী যেহেতু নাই, আমরা আরেকটা কবিরাজের বাড়িতে যাই এবং সেই কবিরাজের সাথে কথা বলি যে কেন আমরা এরকম স্বপ্নগুলো দেখি, এর কারণটা কি। দেখেন আমরা তখন রওনা দিছি সকালবেলা, আমি আর খালা অন্য কবিরাজের বাড়িতে। আবিদ আলী আসার কথাও না, ওই দিন আবিদ আলী হঠাৎ করে হাজির। আবিদ আলীর নাতিনের বিয়ে, মানে ওনার মেয়ের বিয়ে, ওনার মেয়ের বিয়ে, নাতিনের বিয়ে, সেই বিয়েতে না থাইকা উনি কিভাবে খবর পাইলো উনি এ জায়গায় চলে আসছে। হ্যাঁ, আমাদেরকে অন্য কবিরাজের বাড়িতে যাইতে দেয় নাই। না দেওয়ার পরে আমি তখন ওনারে বললাম যে আমি এই স্বপ্ন দেখছি। উনি আমারে বলে দেখো মেয়েটা তো ভালো কাজ করে নাই, খারাপ কাজ করছে, জাহান্নামের কষ্ট হয়তো সে কবরে পাইতেছে, যার কারণে মনে হয় তোমরা এগুলা দেখতেছো। একটা কাজ করো, তার জন্য মিলাদ পড়াও, দোয়া পড়াও, হুজুরের কাছে বলো তোমরা দোয়া দরুদ পড়াও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
তখনও কিন্তু ভাই আমরা কোনো কিছু বুঝতাম না, মানে আমাদেরকে আবিদ আলী ঠিক যেভাবে বুঝাইতো আমরা ওভাবেই বুঝতাম। আমরা আবিদ আলীর কথার উপরে কোনো কথা বলতাম না, উনি যেমনি শিখাই দিত আমরা ভাই তেমনিই কাজ করতাম। তো এই করতে করতে দেখা গেল একটা পর্যায়ে এরকমভাবে প্রতি রাত হাইরিয়ে ভাই যাই স্বপ্নে দেখতাম ওর সাথে যা হইতো ওর দাফনের কাপড় খুলে ফেলতো এবং কি হইতে গেলে আমি নিজের চোখে দেখতাম স্বপ্নে। আমি চিৎকার করে কান্না করতাম যে আল্লাহ এটা আমি কী দেখতেছি, আল্লাহ আমাকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আমি এটা সহ্য করতে পারি না, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমি কী দেখতেছি, এরকম করে কান্নাকাটি করতাম। এই দৃশ্য খোদা আমাকে আর দেখায়ও না, এই দৃশ্য আমাকে আর খোদা দেখায়ও না। তো যাই হোক এমন করেই তখন সময়গুলো কাটতেছে, এই জিনিসগুলো স্বপ্নে দেখতাম এবং স্বপ্নের মধ্যে এগুলো মানে আমি দেখতাম এবং এরকম করতে করতে একটার সময় আমার হঠাৎ নিজের মাঝে মনে হলো আবিদ আলী আবার কোনো কিছু করতেছে না তো, মানে এই ঘটনার সাথে আবিদ আলী জড়িত না তো, তাহলে কেন আবিদ আলী তার ঘরে আমাকে বাসর করাইলো এবং কেনই বা আবিদ আলী তার বাড়ির পিছনেই শিরিনকে দাফন করলো? একটা মানুষ মরে গেছে, তারা কেন তার বাড়ির পিছনে দাফন করতে হবে? এই প্রশ্নগুলো তখন আমার মনে ভাই জাগতে শুরু হলো এবং যখন এই প্রশ্নগুলো আমার মনে জাগতে শুরু হলো একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, আমি আবিদ আলীর কুণ্ডলী থেকে বের হব, আবিদ আলীর কুণ্ডলী থেকে বের হব এবং বের হওয়ার পরে আমি এর সত্যতা খুঁজে বের করব, তার কারণ কি। রাতের বেলা এই জিনিসগুলো আমার মাথায় আসছে, আমি সকালবেলা আমার খালার কাছে যাব, খালার কাছে গিয়ে আমি খালারে নিয়ে অন্য কবিরাজের বাড়িতে যাব। কেন আবিদ আলী তার বাড়ির পিছনেই বা কেন শিরিনকে দাফন করলো, শিরিনের কবর কেন আবিদ আলী বাড়ির পিছনে হইলো, তার কারণটা কি? অবশ্যই এখানে কিছু না কিছু একটা আছে। এইগুলো চিন্তা করতেছি হঠাৎ করে আবিদ আলী এসে আমাকে ডাকতেছে, মানে ঘরের দরজা এসা আমার ডাকতেছে, মোস্তফা দরজা খোল, বাইরে আয়। একটা ডাক দিল, দেওয়ার পর আমি তখন লাফ দিয়ে উঠছি, উঠে আমি দরজা খুলছি। দরজাটা খোলার পর দেখি আবিদ আলী দাঁড়াই আছে, ওর চুলগুলা এত লম্বা লম্বা হয়ে দাঁড়াইছে, চোখগুলা লাল, দাম করে এসে আমার গলার মধ্যে চাইপা ধরছে। আমি তখন আর নিঃশ্বাস নিতে পারি না, খাটের উপর শোয়াই দিছে। শোয়ানোর পর আমি তখন দোয়া পড়তে শুরু করছি। তো আমি বুঝছি এটা আবিদ আলী না। দোয়া পড়ে ফু দিতে আসি, বাট কোনো কাজ হয় না। একটা পর্যায়ে মনে হলো যে আমি মরে যাবো, মানে আমি মরে গেছি, মানে এটাই মনে হলো যে আমার নিঃশ্বাসটা বেরিয়ে যাচ্ছে। আমি তখন দোয়া পড়তে শুরু করি, আপনার মানে মৃত্যু দোয়া পড়তে শুরু করি, কলমা তৈবে পড়তে শুরু করি, জোরে কলমা তৈবে পড়তেছি এবং এরই মাঝে আমার আমি বুঝলাম যে আমি মারা গেছি। আর কোনো কিছুই ধরেন আমার মনে নেই, ওইখানে মনে হলো যেন আমি মরে গেছি। আমি আর কিছু বলতে পারি না এবং এরপরে এই ঘটনার প্রায় 4.5 বৎসর পরে, এই ঘটনার প্রায় 4.5 বৎসর পরে আমি তখন মোটামুটি ঠিক হই বলতে আমি ভালো হই এবং আমি জানতে পারি 4.5 বৎসর আমি সম্পূর্ণভাবে পাগল ছিলাম এবং আমার কোনো ব্রেন ছিল না। আমি রাস্তায় হেঁটেছি, আমার মা, আমার বাবা, আমার পরিবার পরিজন আমাকে অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক কিছু করেছে, কোথাও কোনো কাজ হয়নি। তা আমার যখন জ্ঞান ফিরে, আমার যখন সুস্থ হই 4.5 বৎসর পরে, তখন আবিদ আলী খুবই অসুস্থ, মানে এতটাই অসুস্থ যে উনি বিছনা থেকে উঠতে পারে না, সম্পূর্ণ বিছনায় শুয়ে থাকে, বিছনা থেকে উঠতে পারে না। ওনার অবস্থা খুবই খারাপ, মানে যা অবস্থা, মৃত্যু হবে এমন একটা ভাব ওনার। তো ওনার পরিবার পরিজন যারা আছে সবাই ওনার দেখাশোনা করতো, ওনার কাছে যাইতো, আমিও সরল মন ওনার কাছে যাইতাম। এবং আমি ভালো হবার কিছুদিন পরে আবিদ আলী তখন মারা যায়। উনি মারা যায়, ওনার কবর আমি দাফন করি, আমি কিন্তু কিছুই জানি না। দেখেন এই ঘটনার প্রায় বেশ কিছুদিন পরে, মানে আবিদ আলী মারা যাওয়ার বৎসর খানিক পরে আমি আমার মায়ের মুখে জানতে পারি আমার জীবনে যা হয়েছে, আমার জীবনে যা ঘটেছে, এই সব কিছু আবিদ আলী ঘটিয়েছিল। মূলত আবিদ আলী একটা খারাপ মানুষ ছিলেন, খারাপ কবিরাজ ছিলেন এবং তার সাথে একটা খারাপ জিন ছিলেন এবং এই খারাপ জিনটা তাকে বিভিন্নভাবে প্রলোভিত করত এবং ওই খারাপ জিনটা একদিন শিরিনকে তার বাড়িতে দেখে ফেলে। আবিদ আলীর বাড়িতে খারাপ জিনটা যখন শিরিনকে দেখতে পায়, আবিদ আলীকে তখন বলে যে এই মেয়েটাকে আমার ভালো লেগেছে, আমি তাকে ভোগ করতে চাই। আবিদ আলী তখন ওই জিনকে নাকি বুঝাইছিল, এতে নাকি কোনো কাজ হয়নি। একটা পর্যায়ে ওই জিনটাই তখন আবিদ আলীকে বাধ্য করে এই কাজগুলো করার জন্য, এবং জিনটা যেমন করে আবিদ আলীকে শিখিয়ে দেয়, আবিদ আলী তেমন করেই আমার মাধ্যমে শিরিনকে বিয়ে করায় এবং বাসর ঘরের রাতে
ওই জিনটাই আমার উপরে ভর করে এবং ভর করার পরে এই জিনটাই মূলত শিরিনের সাথে শারীরিক সম্পর্ক করে। শুধু তাই নয়, আবিদ আলী যা করেছে একটাও তার ইচ্ছায় করেনি। এই সব কিছু ওই জিনটা আবিদ আলীকে দিয়ে করিয়েছে, আর আবিদ আলী এগুলো করেছে। শেষ পর্যন্ত যখন আমি সম্পূর্ণভাবে পাগল হয়ে যাই, আমার যখন স্মৃতিশক্তি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এবং একটা পর্যায়ে তখন ওই আবিদ আলী নাকি এই কথাগুলো স্বীকার করে এবং শিরিনের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। এই সমস্ত কথাগুলো আমার মাকে বাড়িতে ডেকে আবিদ আলী এগুলো স্বীকার করে এবং আবিদ আলীকে ওই জিনটা মেরে এমন অবস্থা করে যা বলার মতো না। এবং একটা পর্যায়ে জিনটা আবিদ আলীকে ছেড়ে চলে যায় এবং আবিদ আলীকে পুরো মৃত্যু শয্যায় দিয়ে যায় এবং এরপরে আবিদ আলী আর শোয়া থেকে উঠতে পারে নাই। শেষ পর্যন্ত আবিদ আলী মৃত্যুবরণ করে। তো মৃত্যুর আগ মুহূর্তে সে আমার মায়ের কাছে, আমার খালার কাছে নাকি ক্ষমা চায়, কিন্তু আমার খালা আবিদ আলীকে ক্ষমা করেনি। আমার মা আবিদ আলীর কাছে ক্ষমা করেছে এবং আবিদ আলীর কাছে আমার মা বলেছে যে ঠিক আছে, আমি এসব কোনো কিছু গোলাম মোস্তফাকে বলবো না আর আপনিও বললেন না। এই জন্য মাও কোনোদিনও আমাকে এগুলো বলে নাই। আবিদ আলী মৃত্যুর প্রায় 1 বছর পরে আমি পারিবারিকভাবে এই বিষয়গুলো জানতে পারি যে আবিদ আলী মূলত এই ঘটনাগুলো ঘটিয়েছিল এবং আবিদ আলী ছিল এটা নাটের গুরু। এরপরে আমি কোনোদিন ওই কবরের কাছে যাই নাই। মাঝে মাঝে রাগ হইতো, জুতা দিয়ে কবরে পিটাবো এবং একদিন আমি জুতা দিয়ে পিটাইছি পর্যন্ত ওই কবরে, রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে। আমার জীবনের সমস্ত সুখ ওই আবিদ আলী কেড়ে নিয়েছে। যাই করেছে, যেটাই করেছে, আল্লাহ তার বিচার করুক। আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, এখন আমি ভালো আছি। এরপরে পরিবার আমাকে অন্যত্রে বিয়ে করিয়েছে, আমার এখন সন্তানাদি আছে, তারাও বড় হয়েছে। আমি আপনার গল্প শুনি এবং আপনার গল্পের পোকা বলতে পারেন। আমার নিজের কিছু ব্যবসা বাণিজ্য আছে, এগুলোর পাশাপাশি প্রতি রাতে আমি আপনার 2 থেকে 3টা করে গল্প শুনি। আমি আপনার গল্পের পোকা, আপনার গল্প শুনি, যার জন্য আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনাকে জানালাম। আপনি চাইলে তার রেকর্ড করে আপলোড করতে পারেন। তবে যেহেতু আমার একটু বয়স হয়েছে, আমার ছেলে মেয়েরা বড় হয়েছে, একটু হাইট করে যেভাবে আপনি বলেন ওভাবেই বললেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই গোলাম মোস্তফার জীবনের এই ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক ভৌতিক এবং বাস্তবিক গল্পটা শোনার জন্য। দেখেন, গোলাম মোস্তফার জীবনে যা ঘটেছে তা রীতিমতো অনাকাঙ্ক্ষিত এবং তিনি আবিদ আলীর সাথে শেষ পর্যন্ত যা করেছে, মৃত্যুর পরেও আবিদ আলীর কবরে গিয়ে সে জুতা দিয়ে পিটাইছে এবং আরও অনেক খারাপ কাজ সে আবিদ আলীর কবরে করেছে, যেটা আমি বলি নাই কারণ এই মানুষটা মারা গেছে, যার সম্বন্ধে আর বলতে চাই নাই। এই যে খারাপ তান্ত্রিক, খারাপ কবিরাজ যারা এই ধরনের কাজগুলো করেন, দেখেন মৃত্যুর পরেও কিন্তু আপনাদের রেহাই নেই। মারা যাওয়ার পরেও কিন্তু গোলাম মোস্তফা আপনাকে কবরে গিয়ে জুতা দিয়ে মেরেছে। এর থেকেও খারাপ, এর তো জঘন্য আর কী বা হতে পারে দুনিয়াতে বলেন। তো যাই ঘটেছে, যেটাই ঘটেছে, এমন ঘটনা আর কারো জীবনে না ঘটুক। এবং যারা তন্ত্র মন্ত্রের কাজ করেন, আবিদ আলীর গল্প শুনে কিছুটা শিক্ষা নেন। জীবন দশায় তো আপনাদের জীবনের সুখ নাই এবং মৃত্যুর পরেও আপনারা কখনোই সুখ পাবেন না। যার জন্য এই ধরনের কাজ যারা করে, কুফুরি যারা করে, এই ধরনের জিন দ্বারা যারা কাজ করে, এরা নিশ্চিত জাহান্নামী। এরা দুনিয়াতেও জাহান্নামী, আখিরাতেও জাহান্নামী। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাচ্ছি যে ঠিক এই জায়গায় কাশ্মীরের অপরূপ সৌন্দর্য দুধপাত্রের ভিডিওটা সবাই দেখবেন, কারণ এই ভিডিওটা দেখতে দেখতে চুপটি করে ঘুমিয়ে যাবেন, মনে হবে যেন আপনি জান্নাত দেখে ঘুমিয়েছেন। সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।